হ্যালো এভরিওয়ান। টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের ডিসেম্বর মাসের পডকাস্ট সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা আরো দুটি এপিসোড সম্পন্ন করেছি, যেখানে প্রথমটিতে ফটোগ্রাফি এবং এআই নিয়ে কথা বলেছি। তারপর সেকেন্ডটিতে আমরা ম্যাথমেটিক্স এবং এটা কেন আমাদের জন্য প্রয়োজন সেটা নিয়ে কথা বলেছি। আজকের এই সিরিজটাতে আমরা কথা বলবো আমাদের জীবনে হবিজ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি নিয়ে। এবং এপিসোডটির নাম হচ্ছে দ্য হিডেন পাওয়ার অফ হবিজ ইন লাইফ অ্যান্ড লার্নিং। তো আজকের এই পর্বে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন ডক্টর অভিজিৎ মণ্ডল দাদা। তিনি হয়তো আপনারা দেখেছেন, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অক্টোবর সিরিজের শেষ পর্বেও আমরা দাদার সাথে জ্ঞান গর্ভ একটা আলোচনা করেছি এবং আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি। তো দাদা সবসময়ই আছেন এই সাপোর্টে আমাদের সাথে। তো দাদাকে যারা যারা আগের পর্বে দেখেননি তাদের জন্য আমি বলে রাখি, দাদা বর্তমানে অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্টসে অ্যাড র্যাঙ্কিং সেকশনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তিনি পিএইচডি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ কানেকটিকাট থেকে কম্পিউটার সায়েন্সে, এবং আন্ডারগ্রেড সম্পন্ন করেছেন বুয়েটের সিএসসি থেকে। তো দাদা, আপনার আরেকবার পরিচয় দেন এবং আপনার অনুভূতিটুকু একটু ব্যক্ত করেন যে গত সিরিজের অভিজ্ঞতা এবং আজকে আবারও যখন আমরা কথা বলবো এই টপিকটা নিয়ে, আপনার আপনার কিরকম ফিল হচ্ছে এবং আপনি কি মনে করছেন এগুলো নিয়ে। প্রথমত আবারও ধন্যবাদ দিচ্ছি সজীবকে যে তুমি খুব একটা চমৎকার আয়োজন করছো। আমাদের যারা আর কি টেকনিক্যাল ফিল্ডে আমরা যারা আছি তারা হয়তো আর কি জেনারেল পিপল বা যারা আর কি এনথুসিয়াস্ট আর কি, যারা অনেক কিছু লার্ন করতে চায় হয়তো আন্ডারগ্রেডে বা রানিং পিএইচডি স্টুডেন্ট, মানে আমার ধারণা এই ধরনের মানুষরা আর কি বেশি এই ধরনের সিরিজ ফলো করবে। তো একটা মাঝখানে একটা ব্রিজ তৈরি করতে পারতেছো ওভার দ্য টাইম, এটা আমি মনে করি একটা সাকসেস। এটা শর্ট স্কেলে শুরু হয়েছে ওভারঅল, বাট আশা করি ওভার দ্য টাইম অনেকেই আমাদের অনেকে এই ধরনের সিরিজগুলা দেখবে এবং নলেজ আমরা আসলে শেয়ার করতে পারতেছি, এবং অন্যদের কাছ থেকেও লার্ন করতে পারতেছি। এই ধরনের পডকাস্টগুলো আর কি যখন দেখা হয় তখন আমাদেরও আসলে নিজেদেরও নলেজ অনেক সময় এনহ্যান্সড হয়। তো অনেক ধন্যবাদ এই ধরনের একটা সিরিজ অ্যারেঞ্জ করার জন্য। আর হ্যাঁ, আহ, আমার তো তুমি ইন্ট্রোডাকশন দিলাই। আর আজকে মনে হয় আমরা আসলে ওই ফর্মাল টপিকগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, যে এআই বা মেশিন লার্নিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। মেইনলি হয়তো আমরা আর একটু ইনফর্মাল হবিস রিলেটেড কথাবার্তা বলবো। আহ, তো আহ, আমি আসলে বেশ হবি হবি এনথুসিয়াস্ট নিজে পার্সোনালি, এবং যারা আর কি হবি এরকম মানে লাইক করে তাদেরকেও আমি বেশ ফলো করি। তো আশা করি অনেকের জন্যই এই এপিসোডটা অনেক যারা যারা আর কি হবি কে খুব সিরিয়াসলি বা প্রোডাক্টিভ ওয়েতে নিতে চায় তাদের জন্য হয়তো এই এপিসোডটা অনেক কাজে আসবে। থ্যাংক ইউ দাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময় বের করে ব্যস্ততার মাঝখানে সময় বের করে এই কথা বলার জন্য। এবং আমি এটা বিশ্বাস করি যে কারো না কারো কোথাও না কোথাও এই কথাগুলো খুব কাজে লাগবে এবং তারা কানেক্ট করতে পারবে। তো এই সময়ের কথা যে আমি বললাম না, যে সময় বের করা, তো হবি মানে তো একটু সময় ইনভেস্ট করতেই হয়। এবং আম, সেক্ষেত্রে এই ব্যস্ততার মাঝখান থেকে সময় বের করে এই হবি মেনটেন করা মানে কতটুকু দরকার আমাদের জীবনে এটা। আম, আমার মনে হয় অনেক মানে আমাদের যে রেগুলার যে লাইফটা আর কি 9টা 5টা, 9টা থেকে 5টা, অনেকের ক্ষেত্রে আগে, যেমন আমার কমিউট টাইম যোগ করলে আর কি প্রায় ধরা যায় আর কি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা বিজি লাইফ স্কেডিউল। সো এই বিজি লাইফ স্কেডিউলের পরে যখন একটা উইকেন্ড আসে তখন আসলে যদি আমরা আবারও একটা বিজি লাইফ লিড করি, মানে পুরাটা সপ্তাহ একটা কাজের পেছনে আমরা ইনভেস্ট করলাম, আবারও যদি আমরা উইকেন্ডেও যদি মানে নিজের হবি বা এই ধরনের প্রোডাক্টিভ কিছু যদি না করতে পারি, সেটা হয় যে একটা সময় লাইফ খুব বোরিং এবং একঘেয়ে হতে পারে। প্রোডাক্টিভিটি ওভার দ্য টাইম কমতে পারে, এটাও হতে পারে পসিবল আর কি, যে সে হয়তো খুব বিরক্ত ফিল করতে পারে তার লাইফ নিয়ে, যে মানে মোটিভেশন পাচ্ছে না কোনো কাজের পিছনে। সো আমরা যারা ইউএসএ তে থাকি তাদের জন্য তো উইকেন্ডটা অনেক স্পেশাল ইন জেনারেল, যারা আর কি পিএইচডি স্টুডেন্ট বা ইন জেনারেল পিপল যারা এখানকার নেটিভ পিপল হোক বা যারা জব করতেছে আমাদের মতো, তাদের কাছে আর কি উইকেন্ডটা অনেক স্পেশাল। সো আমি চেষ্টা চেষ্টা করি
উইকেন্ডের টাইমটা আমার হবির পিছনে ইনভেস্ট করার, অনেক রকমের হবি মেনটেন করি। খুব অনেক বেশি সংখ্যক না, বাট বেশ কয়েকটা আর কি বেশ সিরিয়াসলি আমি মেনটেন করি। আম, আর হচ্ছে যখন আর কি উইকডেতে ওইগুলো একটা সাপোর্ট রোল আমি প্লে করার চেষ্টা করি, যে দেখা যায় যে আমি যদি খুব সকালে উঠে পড়ি তখন দেখা গেলো আধা ঘন্টা আমি একটু সময় বের করলাম একটা হবির পিছনে। বা অফিস থেকে যখন ফিরলাম সন্ধ্যা 6টার পরে, আমাদের হচ্ছে প্যাসিফিক নর্থ ওয়েস্টে সিয়াটলে আসলে সন্ধ্যা হয় সামারে প্রায় 9টার পরে। তো এটা একটা আমাদের জন্য বেশ প্লাস পয়েন্ট। কারণ এটার কারণে যেটা হয় যে আমি ওই 6:30টার সময় অফিস থেকে ফিরেও বেশ সময় পাই 2 ঘন্টা বাইরে কাজ করার, যদি আমি আউটডোর কোনো অ্যাক্টিভিটি করতে চাই। সো আসলে টাইম মেনটেন করাটা আসলে নিজের অনেকটা পার্সোনাল ব্যাপার আর প্রিফারেন্সের ব্যাপার। অনেকে প্রিফার করে যে মানে অফিস থেকে এসেও কিছু একটা করতে, অনেকে প্রিফার করে না। যার যার পার্সোনাল ব্যাপার, বাট যদি আমরা চাই যে আমরা যে সময় দিতে চাই একটা হবির পিছনে, তাহলে এটা পসিবল আমি মনে করি। এই একটা কথা বারবারই চলে আসে যে হবি, হ্যাবিট মানে অভ্যাস আর হচ্ছে শখ, এটা কাইন্ড অফ হচ্ছে একে অপরের সাথে একটু মানে যোগ সাদৃশ্য রয়েছে। যে হ্যাঁ, একটা হবিকে মেনটেন করতে হলে দেখা যায় যে নিয়মিত কোনো একটা কাজ করতে হয়, সেটা ইনডোর অ্যাক্টিভিটি হোক বা আউটডোর অ্যাক্টিভিটি হোক। তো আমি হচ্ছে পরের একটা সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে যে হবি তো অনেক টাইপের হতে পারে, বাট তার ভিতরে একটা বেশ বড় জিনিস হচ্ছে যে প্রকৃতির মাঝে থেকে ওই শখটা পূরণ করা, যেমন গার্ডেনিং হতে পারে, ফিশিং হতে পারে, বা অন্য যে কোনো আউটডোর অ্যাক্টিভিটি হতে পারে। তো হুম। আহ, আমি আপনার ফেসবুক পোস্ট দেখেছি এবং আমি জানি যে আপনি অনেকগুলো হবি মেনটেন করেন, এর ভিতরে একটা খুব বেশ বড় জিনিস হচ্ছে গার্ডেনিংটা। আপনার রোজ হুম। গার্ডেনের কথা আমরা শুনবো। তো আপনি যদি একটু বলেন যে এই নেচারের মাঝে থেকে যে হবিটা, এইটা কতটুকু মানে ভালো লাগে, বা এটা কতটুকু ইম্পর্টেন্ট, নেচারের মাঝে থাকা যে হবিগুলো সেগুলো। উম, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বর্তমানে যে ডিজিটাল যুগ, দেখা যায় যে প্রত্যেকে আমরা যারা ফেসবুক ইউজ করতেছি, ইনস্টাগ্রাম ইউজ করতেছি, বা আহ, আবার আমরা যারা টেকনিক্যাল জব করি সফটওয়্যারে, তো সারাদিন দেখা যায় স্ক্রিনের সামনে বসে থাকা হয়। তো এইটার একটা ব্যাড ইফেক্ট আছে আমাদের বডিতে হোক মেন্টালি হোক, একটা ওভারঅল ব্যাড ইম্প্যাক্ট আছে। তো আমি যেটা মনে হয় যে ডিটক্সিফাই বলে একটা কথা আছে, যে যখন আমি নেচারের কাছে থাকি, আমি একটা যখন গার্ডেন বেড তৈরি করি, তখন দেখা যায় যে এটা আমার অনেক মাইন্ডকে ফ্রেশ করতে অনেক হেল্প করে। আর ওই সময়টা আমি অফিসের কাজ নিয়ে চিন্তা করি না। তো এটাও একটা আর কি গুড আউটকাম আর কি, যে আমি প্রেশার ফিল করি না ওই টাইমে, বা আমার একটা পার্টিকুলার ডেডলাইনকে আমি ধরো চেস করতেছি সারাদিন যাবত। তো একটা ভালো এসকেপ রাউট হতে পারে প্রথম কথা। আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্যাল, মানে একটা রিফ্রেশনেস, বা যেটা বলে ফিজিক্যাল হেলথের জন্য ভালো, মানে ওভারঅল আমরা যদি ক্যালোরি বার্নের কথা চিন্তা করি, অনেকে যারা জিম করে তাদের জন্য তো খুব ভালো। আমি পার্টিকুলারলি অতটা আসলে জিম মেনটেন করতে পারি না, জিমে কয়েকবার করে যাওয়ার পরেও আসলে ওইভাবে মেনটেন করতে পারি নাই। মানে পরবর্তীতে দেখা যায় যে স্কেজুল গ্যাপ পড়ে যায়, মানে কন্টিনিউ করা হয় না। তো সেই ক্ষেত্রে আমি যখন গার্ডেন বা ল্যান্ডস্কেপিং এর অনেক কাজ করি, তো নিজের হাতে করি জিনিসগুলোকে ওঠানামা করি, এটা আমার ফিজিক্যালি একটা ভালো এক্সারসাইজ হয়। আর হচ্ছে যে ডিটক্সিফাই একটা বিষয় আছে। আর আমি মেন্টালি খুব এনজয় করি সেটাকে, আসলে ওইভাবে আসলে প্যারামিটার দিয়ে প্রকাশ করা যাবে না, কারণ আমি ছোটবেলা থেকে গার্ডেনিং করি। যখন আমি সেই স্কুলে যাই, ক্লাস 5 6 থেকেই গাছ লাগানো শুরু করছি। তারপরে যখন 8 9 10 ইন্টারমিডিয়েটে যখন ছিলাম যশোরে, তখন আরো বেশি অনেক, আমার তখন একটা রোজ গার্ডেন ছিল বাসায়। বাহ। তো এই জন্য আর কি আমি জিনিসটা আসলে মানে বাই ডিফল্ট আর কি মোটিভেটেড আর কি। আর আমার ফ্যামিলিও, আমার মা বিশেষ করে, মা তো এই যে ইউএসএ তে আসে, সেও গার্ডেনিং করে আমার সাথে। তো ফ্যামিলি সাপোর্ট ছিল। আমার বাবা মা এবং হচ্ছে আমার দিদি, সবাই আসলে মোটামুটি গার্ডেনিং, এখন সেও খুলনায় বসে গার্ডেনিং করে। সো এটা ফ্যামিলি কালচার আর কি কাইন্ড অফ। এবং আমার ওয়াইফও আর কি গার্ডেনিং করে আমার সাথে। সো সব মিলে আসলে একটা ফ্যামিলি সাপোর্ট, সব কিছু মিলে একটা, যখন আমরা গার্ডেনে সবাই মিলে কাজ করি, আমি আমার মা এবং ওয়াইফ যখন এখন কাজ করি গার্ডেনের মধ্যে, একটা ভালো ফ্যামিলি টাইমও কাটে। সো এই বছর দেখা যাবে যে আমার বেবিও আমার সাথে আর কি হয়তো মানে সময় কাটাচ্ছে গার্ডেনে। সো এইটা আসলে অনেকগুলো বেনিফিট আছে, মানে আমি যদি বলি যে
নেচারের মধ্যে মানে টাইম কাটানোর মাধ্যমে আমাদের অনেকটা আর কি সব মিলিয়ে আসলে আমি কোনো নেগেটিভ কিছু দেখি না, অনেক ভালো কিছুই দেখতে পাই সব সব মিলিয়ে। আচ্ছা। তো আপনার রোজ গার্ডেনের কথাটা একটু তাহলে বলেন, যারা দর্শকরা জানতে চায়, এবং আপনি যেটা মেনটেন করেন খুব সুন্দরভাবে, সেটা একটু বলেন। হ্যাঁ, আমার যদি পার্সোনালি আসলে যদি বলা হয় যে কোন জিনিসটা নিয়ে তুমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করো তোমার গার্ডেনে, তাহলে এটা রোজ গার্ডেন বলতে হবে আসলে। কারণ হচ্ছে যে রোজ গার্ডেন অনেকেরই আছে, কারো একটা গাছ, দুইটা গাছ, 10টা গাছ সর্বোচ্চ, কিন্তু আমার কাছে এখন অনেক গোলাপ গাছ আছে, এবং গোলাপ গাছগুলো যে টিপিক্যাল গোলাপ গাছ না। দেখা গেছে যে আমি এগুলো অনেক সময় খরচ করে দিনের পর দিন আর কি এগুলোর পিছনে আর কি সময় ইনভেস্ট করে এর উপর টিউটোরিয়াল দেখে কোন গাছটা কোন পরিবেশে ভালো হবে, আমি এরপর বই পড়ি। তো এগুলো নিয়ে মোটামুটি রিসার্চ করে আমি বিভিন্নভাবে কি গোলাপ গাছগুলোকে কালেক্ট করছি। কখনো আমি অন্য আইল্যান্ডে গেছি, একটা আইল্যান্ডে যে একটা পার্টিকুলার সেলারের কাছ থেকে ওইটা হয়তো একটু কম প্রাইসে পাইছি। তো এইভাবে আমি ম্যানুয়ালি গোলাপ গাছগুলোকে কালেক্ট করছি, মানে লাইক 50 মাইল দূরে যে গোলাপ গাছগুলোকে আমি ম্যানুয়ালি বয়ে আনছি। আবার যখন আর কি ব্ল্যাক ফ্রাইডে সেল ছিল 2023 সালে, তো এখন সব মিলিয়ে দেখা গেছে যে রোজ গার্ডেনটা হচ্ছে আমার এখন টোটাল গোলাপ গাছের সংখ্যা 125 থেকে 30টার মধ্যে আছে। 130টা, মানে বিভিন্ন প্রজাতির? প্রজাতি হচ্ছে 115টা থেকে 20টা, এরকম মানে প্রত্যেকটা ভিন্ন প্রজাতির গোলাপ আর কি। বা ঠিক কোন সময়টা সবচেয়ে বেশি লাইক মানে ব্লুম করে, মানে যদি বলি যে হচ্ছে এই সময় আমি বীজ বপন করতেছি বা আমি গাছ লাগাচ্ছি, তারপর যত্ন করে এই টাইমে হচ্ছে ফুল আসছে, তো এটা একটা লং প্রসেস তো বোধ হয়। তো ইউজুয়াল কোন টাইমটাতে এই ব্যাপারটা হয়? গোলাপের গুড টাইম হচ্ছে মে মাস, মে মাসের শুরু থেকে গোলাপ ফোটে, আর জুন মাসের শেষ পর্যন্ত থাকে বেশ ভালো পরিমাণে। গোলাপের তো অনেক প্রকারভেদ আছে, যেহেতু এগুলো বই নিয়ে পড়ালেখা করি আমি আসলে খুব ডিটেলসে যাচ্ছি না। বাট আমি যেগুলো কালেক্ট করার চেষ্টা করছি গোলাপ, সেগুলো হচ্ছে বছরে অনেকবার ফুটবে এরকম আর কি। আমার কতগুলো ক্রাইটেরিয়া ছিল, যেহেতু আমরা যারা আর কি সাউথ এশিয়া থেকে আসছি, তাদের আর কি গোলাপের গন্ধের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। তো আমি চেষ্টা করছি যে, অনেকেই বলে যে আমেরিকান গোলাপে আর কি গন্ধ নাই। তো যেটা হচ্ছে বিষয়, আপনাকে গোলাপ আর কি পার্টিকুলারলি চিনতে হবে কোন গোলাপে গন্ধ আছে, এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। বা আপনি নার্সারিতে যে শুকে দেখবেন যে কোন গোলাপের গন্ধ অনেক বেশি। তো আমি ওই গন্ধ বেশি, বড় সাইজের গোলাপ, এবং হচ্ছে বারবার ফুটে, এই বেস্ট ক্রাইটেরিয়া গুলোকে একসাথে করে গোলাপগুলো কেনার চেষ্টা করি। এবং এক একটা গোলাপের এক একটা বিশেষত্ব আছে, কোনোটা মিক্সড কালার, কোনোটা হলুদ, লাল, আহ, নীল বাদে প্রায় সব রকম কালার হয়, নীল এবং কালো বাদে গোলাপ। সো প্রত্যেকটা কালারের গোলাপ আমি কালেক্ট করার চেষ্টা করছি। সো মানে এখন বেশ আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রোজ গার্ডেন কেন তৈরি করছি, এটা আসলে আমাদের প্ল্যান ছিল। আসলে আমি এটা প্রায় 3 বছর ধরেই, মানে এখানে আমি সিয়াটলে আসছি 3 বছর, এই 3 বছর ধরেই ওভার দ্য টাইম আমি আস্তে আস্তে প্ল্যান করে আগাইছি যে আমি যে যে আমার ফেসবুক পেজে আমি এগুলো ছবি দিই, ওই গার্ডেন বেডটা আমার নিজের হাতে তৈরি করা, ওই যে পাথরের যে বড় বেডটা, আমি এবং আমার মা ওইটা আর কি নিজের হাতে একটার পর একটা পাথর রেখে, প্রায় 300 পাথর, বড় বড় পাথর এক একটা আর কি, লাইক মানে উঁচু করতে অনেক কষ্ট হবে এরকম আর কি, বেশ বড় পাথরগুলো একটার পর একটা রেখে ওই প্রথমে একটা 50 ফিটের বেড বেড তৈরি করছি। তো 50 ফিট লম্বা আর কি। ওখানে প্রায় 30-40টা গোলাপ গাছ ছিল। পরবর্তীতে ওইরকম আরো একটা কপি কপি করছি আর কি ওই সাইডে। তো প্রত্যেকটা জিনিস আর কি মানে নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা। তো যার কারণে এটার প্রতি আসলে একটা আলাদা ফিলিংস কাজ করে। জি। কারণ নিজের বেবির মতো মায়া কাজ করে আর কি, তাই না? হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার কোনো গোলাপ গাছ এখনো মারা যায়নি। কারণ বাহ। আমি অনেক এই যে মানে অনেকেই গোলাপ গোলাপ বা গার্ডেনিং শুরু করে, তো যেটা কমপ্লেন করে তার তার গাছে গাছ মারা যায় অযত্নের কারণে। কিন্তু আমি অনেক চেষ্টা করি যে যত ব্যস্তই হই না কেন, যে গোলাপ গাছটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। যে আমি আসলে বাসার ফ্রন্টিয়ারে হওয়ার কারণে প্রতিদিন দেখি আর কি যে কোনো একটা আপডেট আছে কিনা, কোনো কারণে গোলাপ গাছ মারা যাচ্ছে কিনা। আর গোলাপ আসলে বেশ হার্ডি, যারা আর কি মানে গার্ডেনিং এর ফুল মানে ফ্লাওয়ার গার্ডেনিং শুরু করতে চায়, আমি বলবো যে গোলাপ দিয়ে শুরু করা উচিত। কারণ এই একটা গাছ যার শীতে খুব কম ক্ষতি হয় মোটামুটি যত্ন নিলে। আর হচ্ছে ও আর কি অনেক কম যত্নে বেঁচে থাকতে পারে।
তো এই দুইটা কারণে আসলে গোলাপ গাছ আসলে ইউএসএ তে বেশ ভালোই একটা ফ্লাওয়ার গার্ডেনিং হবি হতে পারে। ফ্লাওয়ারের পাশাপাশি যেহেতু বাগানের জায়গা থাকলে আরো অনেক কিছুই, যেমন আমাদের দেশে তো সবজি ব্যাপারটা খুব চলে, ওখান থেকে যদি আমরা কিছু পাই, শাকসবজি, ওটা তো শীতের শাকসবজি আমরা খেতে পারি। তো এরকম শাকসবজি বা ফ্রুটস এগুলোও তো আপনি হয়তো করেছেন বা প্ল্যান আছে, তো এটা নিয়ে যদি বলতেন যে আপনি সবজি বা ফ্রুটস নিয়ে আলাদাভাবে কিছু করেছেন কিনা। হুম। সো সবজি আসলে প্রথম বছর থেকে আমি করি। সবজি গার্ডেনিং এ আসলে অনেক অনেক এক্সপার্ট আছে, এই জন্য আমি এটা নিয়ে মানে বলি না যে আমি আসলে খুব এক্সপার্ট, কারণ সবজি গার্ডেনের এমন এমন এক্সপার্ট গার্ডেনার আছে যাদের তাদের কাছে আমি হয়তো একেবারেই নভিস। বাট আমার সবজি বাগান আছে এবং এটা সিগনিফিক্যান্ট বড় সাইজেরই একটা গার্ডেন। এবং আমি আসলে আস্তে আস্তে এটা বিল্ড আপ করতেছি আর কি। আমার ব্যাকইয়ার্ড পুরো টাইম চেষ্টা করতেছি সবজি এবং ফলের জন্য আর কি স্পেশালাইজ করার। আহ, সবজি বলতে গেলে আমি আসলে দেশি সবজিতে অত মানে পারফেক্ট এখনো করতে পারি নাই। যেমন দেশি কাঁচামরিচ, লাল শাক বা লাউ, এগুলো ফলানো অতটা সহজ না। মানে বাংলাদেশের যে ওয়েদার, এটার ওয়েদার আর ইউএস এর ওয়েদার পুরোপুরি ডিফারেন্ট। তার কারণে আসলে বেশ প্রিপারেশন নিতে হয় এবং একটু ডিফারেন্টলি এগুলো চাষ করতে হয় এখানে। তো এগুলো সবই আমি করি। দেখা যায় যে বাংলাদেশি সবজি, এবং আমি আসলে ইউএস এরও কিছু সবজি দেখা গেছে যে আমার গার্ডেনের মধ্যে ইমপ্লান্ট করি, যে গার্ডেনের মধ্যে ইনক্লুড করি। যেমন হচ্ছে লাইক এই যে জুকিনি নামের যে সবজিটা, ওইটা আমার খুব ভালো সাকসেস আসছে। এটা বেশ ইজি একটা মানে আমার কাছে মনে হয়েছে সবজি, যে এটা সিজনে যে জাস্ট এই গার্ডেন সেন্টারগুলোতে যে জাস্ট আমরা $5 বা $2.5 এক একটা চারা এনে সময় মতো রোপণ করলে দেখা যায় যে খুব বড় বড় সবজি, মানে জুকিনি গুলা বেশ বড় সাইজের হয়। এবং এটার জন্য আমি চেষ্টা করি কি যে আমার সময় তো খুব লিমিটেড, আমি যেটা বলছি 8টা থেকে 6টা। হুম। তার কারণে আসলে অনেকে যেটা করে, যারা গার্ডেনিং নিয়ে অনেক বেশি সিরিয়াস, তারা দিনের মধ্যেও দেখা যায় 4-5 বার করে গার্ডেনে যে পার্সোনালি সময় দিয়ে আসলে গার্ডেনিং করলে সবজি হচ্ছে অনেক বেশি ভালনারেবল। লাইক গোলাপ গাছ না, সবজিকে যদি আমি এক বেলা একটু কম যত্ন করি, ওই বেলাতেই হয়তো তার মানে ওই গাছটা মারা যেতে পারে। আচ্ছা। মানে খুব বেশি প্রখর রোদ উঠলে ওটা আর কি মারা যেতে পারে। বাট আমার সবজি মোটামুটি যেগুলো আর কি একটু হার্ডি, সেগুলো আমি লাগানোর চেষ্টা করি। যেমন জুকিনি বা কুমড়া গাছ, এগুলো আসলে সহজে মারা যায় না। তার কারণে ওইগুলোতে আমি অনেক বেশি সাকসেস পাইছি। লাউ আমাদের আর কি মোটামুটি হয়। লাল শাক দেখ, এগুলো আমার আসলে ওয়াইফ এবং আমার মা আসলে বেশি মেনটেন করে। আমি ওভারঅল দেখি কি অবস্থা। আমি একটা এখন অটো ওয়াটারিং সিস্টেম করছি, যে একটা হয়তো পাইপ ছেড়ে দিলে ওটা হচ্ছে পুরা গার্ডেনে নিজেই ওয়াটার হয়। তাহলে ম্যানুয়ালি আর কি আমার সময় খরচ করে করে এক একটা গাছের গোড়ায় যে তারপর জল মানে দিতে হয় না। তো ওইটা আমি একটা অটোমেটিক ওয়াটারিং সিস্টেম করছি। তো এটা হচ্ছে সবজি গার্ডেন। আমি মোটামুটি বেশ আপডেট দিই সবজি নিয়ে আমার মানে প্রোফাইলে। বাট মোটামুটি হ্যাপি এখনো পর্যন্ত। আমি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমি আমার গার্ডেন হয়তো এক্সপ্যান্ড করব না, আহ, কিন্তু আমি যেটা করব যে এটাকে আরেকটু আপগ্রেড করব আর কি ওভার দ্য টাইম। যেমন আমি আরো বড় বড় মাচা তৈরি করার চেষ্টা করতেছি, যাতে আর কি যে এই যে সব ফসল আর কি মানে কি লতানো বা বেয়ে চলে, সেই ধরনের সবজিগুলো একটু ভালো হবে আর কি আশা করি এই বছর। তো আমি ম্যানুয়ালি এই শীতের সময়ও কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার থাকে, গার্ডেনকে পরিষ্কার করতে হয়, গার্ডেনের নতুন করে প্ল্যানিং করতে হয় নেক্সট ইয়ারে কি কি করব। এই যে মাচাটা আমি এখন এখন তৈরি করতেছি, কারণ হচ্ছে যখন সময় চলে আসবে তখন অনেক অনেক আরো কাজ থাকবে গার্ডেনের। অনেক পরিশ্রমের বিষয় আর কি গার্ডেনিং। আসলে আমরা চাইলেই হয় না আর কি গার্ডেনিং। ওখানেও আমি ওই যে সব বেড তৈরি করছি নিজের হাতে। আর ফলের ব্যাপারটা হচ্ছে, আমার প্রিভিয়াস যে ওনার, সে একটা আপেল গাছ আর কি রেখে গেছিল আমার বাসায়। তো ওইটাকে দেখলাম যে খুব বেশি যত্ন করতে হয় নাই। ও হচ্ছে ওই গাছটা এই 3 বছর পরে এসে দেখা গেছে যে ওতে বেশ ভালো পরিমাণ আপেল হয়েছে এবার। এবং আমি জাস্ট অল্প কিছু টিউটোরিয়াল দেখে খুব সামান্য যত্নই করছি আর কি ওভার দ্য টাইম। কিন্তু গাছটা এখন আর কি আমার আর যত্ন না করলেও সে নিজে নিজেই এখন থাকতে পারবে। যে এটা আমার সাথে আমার লাইফের সাথে যায় বেশি, কারণ আমি আসলে ওই এত সময় দিয়ে প্রত্যেকটা গাছের পিছনে আর কি প্রতি বেলায় যত্ন করা আমার পক্ষে সম্ভব না, বা আমাদের কারোর পক্ষে সম্ভব না আমার ধারণা। সো ফল গাছ একটা আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট গার্ডেনে। তো ফল আমরা সবাই মোটামুটি খাই। আর হচ্ছে
আপেল গাছের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। ছোটবেলায় দেখতাম যে অনেকেরই বাগানে আপেল পড়ে আছে, এই ছবিগুলো দেখতাম। তো সেইগুলো এখন বাস্তবে দেখতে পাই। হুম, এই জন্য আমি এবছর আর কি অনেকগুলা, প্রায় এখন 10টা বা 12টা ফল গাছ আছে আমার বাগানে। তো বিভিন্ন জাতের আপেল, প্লাম, অ্যাপ্রিকট, আর তারপরে হচ্ছে এই একটা হচ্ছে চাইনিজ নাশপাতি, সেইটা আছে। আহ ইউএস এর একটা নাশপাতি, ওটাও আছে। পার্সিমন নামে একটা ফল খুব পপুলার। এমনকি বড়ই গাছও লাগানোর চেষ্টা করতেছি, যদি ওটা মিডিল ইস্টার আর কি বড়ই গাছ, ওইটা আসলে দেশি বড়ই না, এটা হচ্ছে জুজুবে। এখন এই যে মানে এগুলো তো একটু ডাইভার্স, মানে অনেক কিছুই আছে যে হয়তো এখানকার বায়োডাইভার্সিটির সাথে ঠিক খাপ খায় না। তো ওগুলো তো বোধহয় এখানে বোধহয় চাষ করার কোনো অনুমতি হয়তো নেই, এরকম কি কোনো ব্যাপার স্যাপার আছে? আমি এরকম শুনেছিলাম যে ধরুন আমাদের বাংলাদেশে অনেক কিছু সবজি বা অনেক কিছু ফল আছে যেগুলো হয়তো এখানে পাওয়াই যায় না, বা ইয়ে এনভায়রনমেন্টের সাথেও যায় না, ক্লাইমেটের সাথেও যায় না। সেক্ষেত্রে কি এরকম কোনো মানে রেস্ট্রিকশন বা এরকম কিছু আছে কিনা, বা বীজ সবকিছু পাওয়া যায় কিনা, বা প্রথমত তো বাংলাদেশ থেকে কোনো বীজ আনা যায় না, এটা একটা বড় সমস্যা। এটা হচ্ছে আমি লিগালি আনতে পারি না ইউএস এর ভিতরে। হুম, সো অনেকে আর কি লুকিয়ে আনার চেষ্টা করে, বাট আমি সাজেস্ট করবো না এই ধরনের কাজ করার, কারণ না, এটা ধরা পড়লে অনেক বড় বিপদ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ওই যে হার্ডিনেস জোন নামে একটা জিনিস আছে, এটা যারা একটু গার্ডেন নিয়ে রিসার্চ করে মোটামুটি হুম, তারা এটা ভালো জানবে। প্রত্যেকটা গাছের সাথে একটা হার্ডিনেস জোন থাকে। হার্ডিনেস জোন বলতে যে ইউএস এর যে জোন গুলা ভাগ ভাগ করে দেওয়া আছে। এক জোন 1 থেকে প্রায় প্রায় জোন 1 বা 3 থেকে শুরু হয়, সম্ভবত 1 মনে হয় ইউএসএ তে, না কানাডাতে। তো জোন 3 থেকে 11, এইটা হচ্ছে যত নিচের নাম্বার হয় তত বেশি ঠান্ডা বেশি এখানে। হুম, হুম, তো সিয়াটলের এখানে আমার হচ্ছে 8B। তো যেখানে অনেক বেশি ঠান্ডা সেইখানে কিছু কিছু গাছ হয় না। তো আমরা যখন হোম ডিপো বা ওই ধরনের গার্ডেন সেন্টারে যাই তখন হচ্ছে গাছের সাথে লেবেলে লেখা থাকে যে এখানে এই হার্ডিনেস জোনের সাথে এটা যাবে কি যাবে না। এটা মানে জাস্ট চেক করলে দেখা যায়। যেমন জবা ফুল কিন্তু এখানে হয় না সিয়াটলে, যেটা আর কি খুব বেশি আর কি মানে এটাকে কি বলে যে নাতিশীতোষ্ণ আবহাওয়ার যে জবা গাছটা, ওইটা এখানে হবে না। এখানে হচ্ছে শুধু কোল্ড হার্ডি জবা গাছটা লাগানো সম্ভব। যেমন আম গাছ এখানে হবে না, আমরা যত কষ্টই করি না কেন আম গাছ আসলে সিয়াটলে লাগানো সম্ভব না। সবজির ভিতর ঢেঁড়স গাছ এখানে হবে না আর কি, অনেকেই অনেক চেষ্টা করছে বাট এখানে সেটা সম্ভব না মোটামুটি। খুব বেশি টাফ হয়ে যাবে, গ্রিন হাউস করে অনেক কাহিনী করতে হবে, যে এত বেশি ইফোর্ট দিতে হবে, সেটার আউটকাম হয়তো এত ভালো আসবে না। তো ওই হার্ডিনেস জোনটা দেখে আর কি আমাদের ডিসাইড করতে হয় যে কোন কোন গাছ হবে কোন কোন গাছ হবে না। ওই নাম্বারটাই আসলে যদি লেখা থাকে জোন 8+, তখন আসলে আমরা 8-এর B-তে আমরা থাকি। 8B-তে আসলে 8-এর A হচ্ছে একটু ঠান্ডা, 8-এর B আরো একটু একটু গরম। তো 7 হচ্ছে আর একটু ঠান্ডা, 9-এ গেলে আরো একটু গরম, ক্যালিফোর্নিয়া হচ্ছে 9। তো এই যেমন লেবু গাছটা এখানে হয় না সিয়াটলে, কারণ সিয়াটলের আবহাওয়ার সাথে লেবুর যে যে পরিমাণ আর কি উষ্ণতা দরকার, বা যতটুকু শীত সে সহ্য করতে পারে, ওইটা আসলে সিয়াটলে তার থেকে বেশি শীত পড়ে, যার কারণে লেবু গাছটা এখানে হয় না। তো এইগুলো একটু জানা দরকার আছে, কারণ আমরা আন্দাজে যদি গার্ডেনিং করি এবং পরবর্তীতে যদি গাছগুলো মারা যায় এটা খুব খারাপ লাগবে। এবং এই গাছগুলো কিন্তু অনেক প্রাইসি, মানে প্রত্যেকটা দেখা যায় যে এভারেজে একটা গোলাপ গাছের দাম থাকে $30 থেকে $40, বা একটা ফলের গাছের দাম থাকে যে লাইক $60-এর নিচে কোনো ফলের গাছ পাওয়াই যায় না মার্কেটে। সো আসলে একটু একটু রিসার্চ করা উচিত গার্ডেনিং করার আগে, না হলে কি শুরুতে অনেক বেশি ফ্রাস্ট্রেশন আসবে আর কি গার্ডেনিং করতে গেলে। বুঝতে পারছি। তো আউটডোর অ্যাক্টিভিটির ভিতরে একটা তো গার্ডেনিং, আর একটা তো আপনি ফিশিংও করেন। এবার যদি ফিশিং হুম। নিয়ে একটু বলেন আপনার এক্সপিরিয়েন্স গুলো, খুব আহ, অ্যাডভেঞ্চারাস হওয়ার কথা। হ্যাঁ, ফিশিংটা এটা একটা জিনিস হচ্ছে, আমরা মাছে ভাতে বাঙালি, এটা তো স্বীকার করতে হবে। আহ, মাছ দেখা যায় যে আমার ফ্যামিলি কালচার যে আমরা অনেক বেশি আর কি মাছ খাই, দেখা যায় সপ্তাহে 5 দিন বা 6 দিন মাছ খাওয়া হয়, এই পরিমাণেই মাছ খাওয়া হয়, দিনে 2বার করে। সো এই এরকম মাছ খাওয়ার একটা হ্যাবিট ছিল। আর আমার বাবা আর কি পার্সোনালি ফিশিং করতো তার গ্রামে যখন ছিল। তারপরে আমার ফ্যামিলিরও ওই বিগার ফ্যামিলিতেও অনেকে ফিশিং করতো, যার কারণে আমি দেখে বড় হয়েছি অনেকটা। So, হাতে ধরে অনেকটা ফিশিং করানো হয়েছে আমাকে ছোটবেলায়। তারপরে আমি খুব এনজয় করছি, যে আমি এতই বেশি এনজয় করতাম যে আমি স্কুল টুলে থাকতে যখনই আর কি কোনো ওয়াটার সোর্সের কাছে যেতাম, আমি একটু চিন্তা করতাম যে এখানে কোনো ফিশ ধরা সম্ভব কিনা এনিওয়ে। তো এরকম একটা এই পরিমাণের অ্যাডিকশন ছিল।
তো আহ, বড় হয়ে যখন আমি এই যে ভার্সিটিতে উঠলাম বা ইসে, তখন তো এত সুযোগ ছিল না। বাংলাদেশে আসলে তো আরেকজনের পুকুরে মাছ ধরা সম্ভব না, হুম, হুম। নিজের পুকুরও যশোর শহরে এরকম ছিল না। তো শুধুমাত্র গ্রামে গেলেই মাছ ধরা সম্ভব ছিল। আর এইখানে যখন ইউএসএ তে আসলাম তখন দেখলাম ব্যাপারটা হচ্ছে এখানে সরকারি থাকে জিনিসগুলো বেশি। সো এখানে লেক বা বিভিন্ন ওয়াটার বডি আছে, যে খাল আছে, নদী আছে, সমুদ্র আছে। এই প্রত্যেকটার জন্য আলাদা কিছু রেগুলেশনস আছে। বাট আপনি যদি একটা লাইসেন্স কেনেন, দেখা যায় অল ওয়াটার বডি একটা লাইসেন্স কেনেন, এটা তো ইয়ারলি আপনার ডিপেন্ড করে কোন স্টেটে। ওয়াশিংটনে এখন বেশ প্রাইসি এটা। অল ওয়াটার ওয়াশিংটনের লাইসেন্স এখন প্রায় $90। আর যদি হচ্ছে শুধু সল্ট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার এক্সক্লুসিভলি নেন, এবং তাহলে হয়তো আপনার এটা ছাড়াও আরো কিছু অপশন আছে আর কি, মানে ওভারঅল আর কি $70 থেকে $100 খরচ হয় আর কি। সো শুধু লাইসেন্স ফি, বাট এটার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যেয়ে মাছ ধরতে পারবেন মোটামুটি। প্রাইভেট পন্ড যদি না থাকে, যে ফিশিং অ্যালাউড না এরকম যদি না লেখা থাকে, দেন আপনি প্রায় সব জায়গায় যেয়ে মাছ ধরতে পারবেন। আর ওয়াশিংটনে আসার আগে আমি কানেকটিকাটে অনেক মাছ ধরছি, সেটা নিয়েও হয়তো কথা বলা যায়, বাট ওগুলো আমার স্মৃতি। ওখানে ওখানে আসলে মাছের থেকে মানুষের সংখ্যা অনেক কম ছিল। মানে মাছ এত বেশি ছিল, মানে আমেরিকানরা তো অনেকেই মাছ ধরে খায় না, বেশিরভাগ মানুষই যারা ফিশিং করে। কিন্তু বাংলাদেশি আমরা তো আসলে মাছ ধরতে পারলে আর ছেড়ে দিতে চাই না, অবশ্যই এটাকে দেখা যায় যে খাওয়া হয়। তো ওই আমেরিকান ভেটকি মাছ বলে একটা জিনিস আছে, ব্যাস, ওইগুলো অনেক ধরা হতো ওইখানে। আর সল্ট ওয়াটারে যে আমি অনেক রকমের মাছ ধরতাম ওইখানে, কাছাকাছি সল্ট ওয়াটার ছিল, মানে সমুদ্রের মোহনা ছিল, ওইখানে যেও মাছ ধরতাম। ওয়াশিংটনে এসে একটু টাফ হয়ে গেছিল, যে শুরুতে দেখি যে মাছগুলো আর কি অনেক ডিফারেন্ট এখানে। ওই যে পরিমাণ প্রাচুর্য ছিল কানেকটিকাটে, ওই রকম ওয়াশিংটনে অতটা সহজ না। এখানে জনসংখ্যা একটু বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে একটু টাফ আর কি। এবার ছোট মাছগুলো কানেকটিকাটে এত বেশি ধরছি, যে সানফিশ টাইপের ফিশ গুলো, তো এখানে আর কি বড় মাছ ধরার আর কি প্ল্যান ছিল বেশি, বাট ওইগুলা এখানে খুব রেয়ার। মানে বড় মাছ বড় হওয়ার সাথে সাথেই কেউ না কেউ ধরে ওটা খেয়ে ফেলে, যার কারণে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হতো। বাট ওভার দ্য টাইম আসলে আমি বাইর করছি যে কিভাবে ধরতে হবে বড় মাছগুলো, বা কি করতে হবে অ্যাকচুয়ালি ওয়াশিংটনে। এখন ওয়াশিংটনে হচ্ছে আমাদের আসলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর স্যামন ফিশিং। স্যামন স্যামন এবং শ্যাড, দুইটা দুইটা মাছের জন্য। শ্যাড হচ্ছে আরেকটা মাছ যেটা দেখতে ইলিশ মাছের মতো, টেস্টটা ইলিশ মাছের মতো না, কাছাকাছি বলা যায়। বাট আমি বলবো যে এই যে বাজারে যেসব মাছ পাওয়া যায় বাংলাদেশি মাছ, যেগুলো অনেক ফ্রোজেন, 6 মাস পুরনো মাছ পাওয়া যায়, ওগুলোর তুলনায় এই মাছের টেস্ট আমার কাছে বেটার মনে হয় আর কি। আচ্ছা। সো এই মাছগুলো আর কি কলম্বিয়া নদীতে আর কি, সিজন হচ্ছে জুন মাস। অনেক মাছ আর কি, লক্ষ লক্ষ মাছ আর কি নদী দিয়ে পার হয়। আর নদীর দুই পারে হাজার হাজার মানুষ আসে, তারা আর কি, এটা হচ্ছে ইউএস এর ভিতর সবচেয়ে বেশি শ্যাড মাছ ওই সময় পার হয়। তো দুই পারে আর কি অসংখ্য মানুষ একেবারে খুব মানে ভিড় করে মাছটা ধরে। তো ওইখানে ফিশিংটা বেশ চ্যালেঞ্জিং। প্রথম বছর যে আমরা তেমন মাছই পাইনি বলতে গেলে, দ্বিতীয় বছর আমরা মাছ ধরা শিখছি কিছুটা, এই তৃতীয় বছর এসে অনেকগুলো মাছ ধরতে পারছি। তো এটা একটা লার্নিং কার্ভ, এটা প্রায় এখান থেকে 3-4 ঘন্টা ড্রাইভও, এবং ওরিগন এবং ওয়াশিংটনের বর্ডারে আসলে। তো আচ্ছা, ওইটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। তো এই মাছগুলো আসলে আনলিমিটেড ধরা যায়, এবং যারা খুব এক্সপার্ট তারা কানাডা থেকে এসে, বাংলাদেশিরা কানাডা থেকে এসেও ধরে নিয়ে যায় মাছগুলো। তো তাদের সাথে আমার পরিচয় আছে। আর তাদের সাথে একসাথে যখন ট্রিপগুলো দেওয়া হয়, এগুলো খুব মানে মনে রাখার মতো ওই স্মৃতিগুলো আসলে, যে এত মাছ পার হচ্ছে এবং সবাই বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতেছে, কারো না কারো টেকনিকে হয়তো সামান্য ভুল থাকে, ওইটার জন্য মাছটা ধরা পড়ে না। আবার যার টেকনিক পারফেক্ট সে হয়তো মাছগুলো ধরতে পারে। সো ওই মাছটা আসলে দেখা যায় যে অনেকগুলাই ধরতে পারছি। আর স্যামন মাছের একটা সিজন আছে, এই সিমিলার এক্সপেরিয়েন্স হয় স্যামন মাছের জন্য। স্যামন মাছ পার হয় আসলে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে আমাদের এখানে এই পুরা ওয়াশিংটনের এই পিউজেট সাউন্ড নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে সমুদ্রের মোহনা, পিউজেট সাউন্ড। আর এখানকার যত নদী আছে ইনল্যান্ডের, ওই নদী দিয়ে ওই স্যামন, পিঙ্ক স্যামন মাছটা পার হয়। তো পিঙ্ক স্যামন ধরতে যে আমি আসলে অন্যান্য দু একটা স্যামনও ধরা শিখছি আর কি ওভার দ্য টাইম। তো এই পিঙ্ক স্যামন আসলে ওইটা একটা লার্নিং কার্ভ। স্যামন এবং শ্যাড দুইটাই কিন্তু ধরা বেশ চ্যালেঞ্জিং, মানে বেশ
ইনভেস্টও করতে হয় ফিশিং এর জিনিসপত্রের পিছনে, তারপরে অনেক টিউটোরিয়াল দেখতে হয়, দিনের পর দিন খুঁজতে হয় কি করতে হবে এক্স্যাক্টলি ওই মাছটা ধরার জন্য। সো ওইগুলো ধরে বেশ সাকসেসফুল বলা যায় ইন এ সেন্স, কারণ আমার দেখা যায় যে উইন্টারে আসলে মাছের ছাপলাই এখনো আছে আসলে, যে দেখা গেছে যে আমার যে ফ্রিজ আমি ভরে ফেলছি তখনই। সেপ্টেম্বর মাসে একটা ব্যাপার ছিল, সেপ্টেম্বর অক্টোবর মাসে এত মাছ আর এত সবজি ছিল আমার বাসায় যে আমার ফ্রিজ এখন 3-4টা বাসায় সব মিলে। আমি একটা দুইটা এক্সট্রা ফ্রিজ আনছি আর কি, বাসায় কেনার সময় দুইটা ফ্রিজ ছিল। মানে এই গার্ডেন এবং ফিশিং এর কারণে আমি একটি কিছু মার্কেট প্লেস থেকে সস্তায় ফ্রিজ রেখে দিছি, ডিপ ফ্রিজ। ওগুলো ভরে গেছে এবং একটা সময় ওভারফ্লো হচ্ছিল, মানুষকে দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না একটা সময়। তো যার ফলে আর কি আমি ফিশিং বন্ধ রাখছিলাম কিছুদিন। এমন একটা অবস্থা ছিল, কারণ মাছ আনবো আমি, ওই মাছটা ঢোকানোর জায়গা নেই, এমন একটা অবস্থা ছিল। তো হ্যাঁ, 50টার মতো স্যামন ধরছি। আর হচ্ছে হ্যাঁ, মাছগুলো কিন্তু সাইজে বেশ বড়, এরকম বেশ বড়, এক একটা 1.5-2 কেজি ওজনের মাছ। আর হচ্ছে এই শ্যাড মাছগুলো 1 কেজির বেশি, ওগুলো ধরছি 75টা এই সিজনে। সো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স, আশা করি আর কি ওভার দ্য টাইম আরো অনেক কিছু লার্ন করব। আর আরো বেশ চ্যালেঞ্জিং, সমুদ্রের পাড়েও গেছিলাম, প্রশান্ত মহাসাগর থেকেও আমরা মাছ ধরছি, একেবারে ডাইরেক্ট প্রশান্ত মহাসাগরের তীর থেকে ধরছি কিছু মাছ। ওইটাও বেশ ইন্টারেস্টিং ছিল। ওটা কি স্যামনই ছিল নাকি শ্যাড? ওখানে স্যামন বা স্যাড না, ওইখানে ধরছিলাম হচ্ছে অন্য জাতের মাছ, ওইখানে হচ্ছে পার্চ নামে একটা মাছ পাওয়া যায়। আচ্ছা। তো ওইটা হচ্ছে এই সামারের সময় এখানে আসে। তারপরে ওই ব্ল্যাক রক ফিশ নামে একটা মাছ আছে, আর একটা আরো কয়েকটা জাতের মাছ ছিল, বাট মেইনলি পার্চটা ধরছিলাম। আর আমি হচ্ছে এই যে একটা দুইটা ইনফ্লেটেবল কায়াক কিনছি, ওতে করে হচ্ছে আমি মোহনাতে একটা ফ্ল্যাট ফিশ আমি প্রায়ই ধরি। ফ্ল্যাট ফিশ হচ্ছে চ্যাপ্টা, মানে একেবারে মনে হয় যেন একটা সাইড বডির, তো এরকম আর কি চ্যাপ্টা মাছটা, এটা হচ্ছে ফ্লাউন্ডার। ওগুলো আর কি অনেক ধরা যায়। এটা আসলে মনে হয় সামহাও এই লোকেশনটার কথা মানুষ অত ভালো জানে না, এখানে মাকিলটাও নামে একটা শহরে ওই মাছটা ধরি। আর ওইটা ধরার সময় আমরা হচ্ছে কাঁকড়া ধরা শিখছি নতুন, এটা আমি এবং আমার ওয়াইফ দুইজনই আর কি খুব বেশি এনজয় করি। কাঁকড়ার খাঁচা ফেলে দিলে ওখানে জাস্ট আমি কিছু খাবার দিই, তো কাঁকড়া নিজে নিজেই ওখানে ঢুকে, এটা টেনে তুলে ফেলি আমরা। প্রায় 100 ফিট ডিপে যাইতে হয়, এটা একটা চ্যালেঞ্জ। বাট 100 ফিট ডিপে গেলে কাঁকড়াগুলো অনেক বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়, এক একটা কাঁকড়া 800 গ্রাম থেকে 1 কেজির কাছাকাছি হয়, এত বড় কাঁকড়া হয়। তো ওগুলো আমরা তো প্রায় 40-50টা ধরছি এই সিজনে কাঁকড়াগুলো। তো এখানে সবগুলো যে মাছ পাই, যে কাঁকড়া বা এগুলো, মানে দেখা যায় না যে কিছু কিছু জিনিস হচ্ছে এডিবল না, অনেক মাছ আছে এখানে যে ধরা যায় বাট হচ্ছে খাওয়ার জন্য এতটা ঠিক স্বাদের বা সেফও না, এরকম কি কিছু ব্যাপার স্যাপার আছে? মানে এগুলো অবশ্যই আছে। আমি চেষ্টা করি যে এমন জিনিসই ধরার যেটা খাইতে পারবো। যেগুলো খাইতে পারবো না ওগুলোর পিছনে তো আমি সময় নষ্ট করবো না। তো সেটাই ওইগুলো মানে, এরকম হ্যাঁ। কোন লিস্ট আছে যে আমরা তো আমেরিকান ফিশের সাথে সবাই এতটা পরিচিত না, বা আমরা দেশি মাছ খেছি, আমরা তো জানি কি রুই, কাতলা, ইলিশ, মৃগেল, এগুলো আমরা জানি, বাট এখানে তো হুম আর সেগুলো পাওয়া যাবে না। তো হুম এরকম এডিবল কোন লিস্ট আছে যে, স্যামন তো মাছ, আমি তো যেখানে একটা মাছই আমি পাই বা খেতে একটু ভালো লাগে সেটা হচ্ছে হুম। স্যামন, আরেকটা হচ্ছে পম্পানো, এটা আমি পাই, আমার কাছে পম্পানোটা খুব ভালো লাগে। পাম্পান ধরতে যেতে পারো, তোমার ফ্লোরিডাতে পাম্পানও কিন্তু ধরার সুযোগ আছে। এখন আমি হচ্ছে এই ফিশিংটা এক্সপ্লোর করি নাই, বাট এখানে ওকে। অনেকে আমি জানি, অনেক বড় ভাইরা আছে তারা খুব ফিশিং এনজয় করে। এখনো হুম। যাওয়া হয়ে ওঠে নাই, বাট ইচ্ছা আছে সামনে, ওকে। দেখবো কি অবস্থা। আচ্ছা, তো এডিবল ফিশ তো আসলে আম, মোটামুটি আসলে একটু ফিশিং এর যে রুলস এন্ড রেগুলেশনস আছে, যে যেমন ওয়াশিংটনের হচ্ছে WDFW নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে মোটামুটি ওটার রেগুলেশনস লেখা থাকে। আর যে সকল ফিশ আসলে ওখানে লিস্টেড থাকে ওইগুলোই ধরা এবং খাওয়া উচিত। একেবারে আননোন ফিশ না বুঝে একটা মাছ ধরে পাড়ে আনলেও কিন্তু পুলিশ ধরে। সো যেমন এই যে পিউজেট সাউন্ডে ব্ল্যাক ব্ল্যাক রক ফিশের মতো একটা যে কোনো রক ফিশই ধরা নিষেধ, আমি এবার ধরছি কিন্তু ওটা সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে। ওইটা ধরে যদি আমি জাস্ট পাড়ে পর্যন্ত আনতাম জীবন্ত অবস্থায়, তাতেও হচ্ছে এটা অপরাধ। সো আমি যেটা বলবো যে এডি বলের চেয়েও বড় হচ্ছে রেগুলেশনের দিকে খেয়াল করা, কারণ হচ্ছে ওই টিকিটগুলো কিন্তু স্পিডিং টিকিটের চেয়েও ডেঞ্জারাস। ওই ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের যে টিকিটগুলো ওইগুলো হচ্ছে সারা জীবন থাকবে নিজের নামে, ওইটা হচ্ছে উইথড্র করে না ওই টিকিটগুলো। সো কেউ যদি মিস্টেক করে একটা, এই যে কাঁকড়া হচ্ছে
ছেলে কাঁকড়ার বদলে যদি মেয়ে কাঁকড়া নিয়ে উঠে, ডানজনেস কাঁকড়া, যদি সে কোনো মেয়ে কাঁকড়া নিয়ে উঠে, পাড়ে পর্যন্ত উঠলেই সেটা একটা অপরাধ, এবং ধরতে পারলে লাইক $500 লাইক জরিমানা হবে, আর সাথে হচ্ছে এটা সারা জীবনের জন্য একটা ই থাকবে। আর যদি সে 7-8টা কাঁকড়া ধরে ওরকম, তাহলে সম্ভবত তার জেল হবে সাথে সাথে। আচ্ছা। তো এইগুলা হচ্ছে জানা উচিত, খুব সিরিয়াস অফেন্স এগুলো আর কি এই দেশের আর কি। এগুলো কিন্তু বাংলাদেশ না যে আমরা মাছ ধরলাম আর নিয়ে গেলাম, এটা এক্স্যাক্টলি। কিন্তু অ্যালাউড না। তো এই রুলস রেগুলেশনটা মেনটেন করা উচিত। আর ওই রুলস গুলো মানতে গেলেই আসলে এনাফ জানা হয়ে যায় কোনটা এডিবল কোনটা এডিবল না, এটা জানা হয়ে যায়। আর নন এডিবল ফিশ আসলে সমুদ্রে বেশি পাওয়া যায়, সমুদ্র থেকে সাবধানে নিয়ে আসা উচিত। যেমন অক্টোপাস টাইপের অনেকগুলো আমরা খাই না, বা অনেক কিছুতে আসলে সমুদ্রে অনেক মাছেই বিষাক্ত থাকতে পারে, যেমন পটকা মাছ, ওই যে ওই ধরনের মাছ কিন্তু এখানেও পাওয়া যায়। সো এগুলো আর কি সাবধানে হ্যান্ডেল করা উচিত। কিছু কিছু মাছে বিষও থাকে, ওগুলো কামড় দিলেও ডেঞ্জারাস। সো ওইটাও জানা উচিত আর কি। আমার হচ্ছে এখানকার এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বা এই জিনিসগুলো খুবই ভালো লাগে, একদম খুব ডেফিনিটিভ রুলস অ্যান্ড রেগুলেশন। তো হুম। যারা দর্শক দেখছেন তাদের জন্য একটা ইয়ে হচ্ছে যে মাছ, যে কোনো মাছ ধরা হোক, ইভেন হচ্ছে যে শখে আপনি পালন করেন না কেন, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে করতে হবে। এটা হচ্ছে হুম। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। তো আউটডোর অ্যাক্টিভিটি তো আমরা গার্ডেনিং, ফিশিং বললাম, আর কোনো কিছু কি? আমার অনেকে হাইকিং এ যায়, সেটাও একটা মানে শখ। আবার হচ্ছে মানে জিমের মতো একটা এক্সারসাইজ অ্যাক্টিভিটি, এটার কি কোনো এক্সপিরিয়েন্স হয়েছে আপনার বা করেন? আমি হাইকিং ওইভাবে মানে আমি আসলে ট্রিপে গেছি। দেখা যাচ্ছে আকাডিয়া ন্যাশনাল পার্ক ছিল, ওইখানে গেছিলাম। এটাকে হাইক, ছোটখাটো হাইক করছিলাম একবার। দেখা গেছে যে প্রায় আম, আধা মাইল খুব পাহাড়ি একটা ঢাল বেয়ে উঠছিলাম। সো ওইটা বেশ এক্সাইটিং, বাট আমার জন্য হয়তো টাফ আর কি। আমি ফার্স্ট টাইম ছিল, সো আমার জন্য বেশ টাফ হয়ে গেছিল জিনিসটা। বাট যারা আর কি এনজয় করে, আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আর কি। আহ, যারা আর কি লম্বা লম্বা, আমার একটা কলিগ ছিল, সে দেখা গেছে যে প্রত্যেক উইকেন্ডে সে হাইকে যাবেই। মানে এখানে ওয়াশিংটনে আসলে হাইকের জন্য খুবই ভালো একটা জায়গা, লোকেশন। এখানে 3টা ন্যাশনাল পার্ক আছে, আর অনেকগুলো পাহাড় আছে আশপাশে, যার কারণে আর কি ওইখানে জাস্ট গাড়ি পার্ক করে তারা দেখা গেছে যে 5-6 ঘন্টা সে হাইক করতেছে। তো এটা ভালো ফিজিক্যাল এক্সারসাইজ হয়। আবার দেখা যায় যে ওই পাহাড়ের উপরে উঠেও দেখা, আমি শুনছি তার কাছে যে সে পাশে যে অনেক সুন্দর একটা লেক আছে একদম পাহাড়ের উপরে। এই হুম। ধরনের এক্সপিরিয়েন্স গুলো আসলে খুব এনজয়েবল। তো যারা আর কি করে, আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমি আমি বিভিন্ন সাইট ভিজিট করি। আমি ওয়াশিংটনের সবগুলো ন্যাশনাল পার্কে গেছি একাধিকবার, কোনো কোনোটা একাধিকবার গেছি। আর হ্যাঁ, এগুলো দেখার জন্য বেশ সুন্দর উপভোগ্য একটা জায়গা। আর যারা আর কি ক্রস স্টেটও ট্রাভেল করে, তাদেরকে বলবো যে ওয়াশিংটন বা এই ধরনের আহ, মানে যেগুলো ন্যাশনাল পার্ক, সেগুলো আর কি খুব দেখার মতো এবং হাইক করার জন্য বেশ ভালো একটা লোকেশন। আমার ইচ্ছা আছে যে মাউন্ট রেইনারে গিয়ে ঘুরে আসা ডেফিনেটলি। আর ওইদিকে বোধহয় অনেকগুলো ন্যাশনাল পার্ক। সো হ্যাঁ, মাউন্ট রেনিয়ার, অলিম্পিক ন্যাশনাল পার্ক এবং নর্থ কাসকেড হচ্ছে সবচেয়ে পপুলার এখানে। আচ্ছা। তো মাউন্ট রেনিয়ার, হ্যাঁ অবশ্যই দেখার মতো একটা জায়গা আর কি। আমি 2বার গেছি ওখানে। আচ্ছা, তো আমরা নেচার বেসড এর হবিগুলোর কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। আর একটা জিনিস শুধু আমার একটু মনে আসলো, সেটা হচ্ছে যে হবি করতে গিয়ে আবার খুব এক্সট্রিমে চলে গেলেও তো আবার সেটা প্রবলেম। মানে হচ্ছে যে আমি যদি আউটডোর অ্যাক্টিভিটির কথা বলি, হাইকিং করতে গিয়ে দেখা যাবে যে এটাও জানতে হবে যে আমি কতটুকু হাইক করতে পারবো, হেলথের একটা ব্যাপার স্যাপার আছে। আবার হচ্ছে এই যে যারা ফিশিং এ যাচ্ছে অনেক দূরে গিয়ে, ওখানেও তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার যারা হচ্ছে গার্ডেনিং করতেছে, যে আমার এখানে যারা হচ্ছে গার্ডেনিং এ যায়, দেখা যায় যে অনেকগুলো বাঘ বা অনেক সময় স্নেক বা এই টাইপের প্রবলেম গুলো ক্রিয়েট হয়। তো হুম। এগুলো তো মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি হবে যে হুম। কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো, কি ধরনের প্রোটেক্টিভ মেজার নিতে হবে? সবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখা উচিত যে আমাদের লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কোনো হবিতে সিরিয়াস হওয়া ভালো, কিন্তু হবির পিছনে আর কি ছুটতে যে যেন আমাদের লাইফ থ্রেটেনিং কিছু না হয়, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সো ফর এক্সাম্পল, এই একটা রিসেন্ট ঘটনা, লাইক 1-1.5 মাস আগে আর কি, এখানে একজন বাংলাদেশি, সে হচ্ছে কানাডায় আর কি ফিশিং করতো একটা গ্রুপের সাথে। ওই ফিশিং গ্রুপে অনেকের সাথে আমি পার্সোনালি পরিচিত। হুম সো হুম। ওনার সাথে পার্সোনালি পরিচিত ছিলাম না, বাট উনি স্যামন ধরতে গিয়ে আর কি পা হড়কে একটা স্রোতের, মানে খুব স্রোতস্বিনী নদীর মধ্যে পড়ে গেছে আর কি, যেটা শুনছি। আচ্ছা। সো অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে এবং সে আর উঠতে পারে নাই, এত বেশি স্রোত ছিল।
পরবর্তীতে পুলিশ এসে তার লাশ উদ্ধার করতে পারছে। সো মানে হেলিকপ্টার নিয়ে এসে তার লাশ উদ্ধার করতে হয়েছে, সো সে মারাই গেছে আর কি ওইখানে। সো এটা খুব স্যাড একটা ঘটনা। বাট এই ধরনের ঘটনা ঘটতে পারে প্রত্যেকটা হবিতে, এরকম কিছু আর কি মানে এক্সট্রিম লেভেলে আর কি অনেক বেশি মানে অঘটন ঘটার সুযোগ থাকে। আর এমনি ইভেন লাইক মানে যারা বিগিনার তাদের ক্ষেত্রে আরো বেশি সম্ভাবনা থাকে যে যদি কিছুই না জানি জাস্ট যে নেমে পড়লাম একটা হবিতে, আমি বলবো যে মেন্টালি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, মেন্টালি, এবং নিজের সেলফ স্টাডি করতে হয় একটা বিষয়ে যে লাইক আমি ওই সময় ওই মোমেন্টে ওই নদীতে কি পরিমাণ স্রোত থাকবে, বা কাছে যাওয়া নিরাপদ কিনা, বা আমাদের লাইফ জ্যাকেট পরা উচিত কিনা। উনি আর কি লাইফ জ্যাকেট হয়তো পরে নাই, আমি যেটা শুনছিলাম, তো লাইফ জ্যাকেট পরা দরকার ছিল। সো আমি এখানে আর কি মোটামুটি বেশ এই যে সমুদ্রে একটা মোহনাতে আমি নিজে পার্সোনালি মাছ ধরি। তো আমি সবসময় লাইফ জ্যাকেট রাখি। আমি বা আমার ওয়াইফ সবার আগে আর কি লাইফ জ্যাকেটটা পরে থাকি অল টাইম, মানে লাগুক না লাগুক এটা পরে থাকা উচিত। কারণ যদি ইন কেস কোনো ঘটনা ঘটে, ইনফ্লেটেবল কায়াক বা এই ধরনের কায়াকে কিন্তু স্রোতের টানে ভেসে যেতে পারে অনেক দূর। হুম। আমার নিজেরও পার্সোনালি এরকম একটা সিমিলার অভিজ্ঞতা হয়েছিল। সো একটা আইল্যান্ডে যে এরকম আর কি এত স্রোতের টানে নিয়ে গেছে একদম মাঝখানে, সো ইনফ্লেটেবলটা ভালো হওয়ার কারণে সমস্যা হয়নি, তো আমরা ব্যাক করতে পারছি। বাট এরকম কিন্তু হতে পারে, এবং ঘটনা খুব দ্রুত আর কি আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে। আর হচ্ছে গার্ডেনিং এ হয়তো রিস্কটা অনেক কম, বাট লাইক আননোন প্লান্ট সে হয়তো একটু মুখে দিয়ে দেখলো, বা স্নেক আছে সামনে, সে একটু দেখলো যে এটা মনে হয় বিষ নাই, ভেবে সে কাছে গেল আর কামড় দিল। তো এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে আননোন প্লান্ট, এটা যদি সে এনে লাগাই দিল, সেটা রেগুলেশনে পড়তে পারে। সো এই ধরনের ব্যাপার থাকে গার্ডেনিং এর ক্ষেত্রে। আর হচ্ছে যেমন অনেক প্লান্ট, ও আরেকটা জিনিস হচ্ছে যেমন রোজের ক্ষেত্রে গোলাপের হচ্ছে কাটিং করে বিক্রি করা নিষেধ। বিভিন্ন জাতের গোলাপ, বেশিরভাগ জাতের গোলাপ, যার কারণে অনেকে হয়তো সে প্রপাগেশন করলো, তারপরে হচ্ছে সে ফেসবুক মার্কেট প্লেসে সেল করার অফার দিল, এবং পরবর্তীতে দেখা গেলো ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ বা এখানে যে নার্সারি প্রোটেকশন যে ব্যাপারটা আছে তারা দেখলো, এবং এটা হয়তো কেউ রিপোর্ট করলো যে এই হচ্ছে হুম। এই প্রোটেক্টেড রোজ প্লান্ট সে হচ্ছে সেল করতেছে, তার কাছে কোনো পারমিট নাই। আচ্ছা। তারপরে আমাদের ধরা মাছ যদি আমরা বিক্রি করতে চাই, এটাও কিন্তু রেগুলেশনের মধ্যে পড়ে। সো একটা হচ্ছে রেগুলেশনসে পড়া, একটা হচ্ছে লাইফ থ্রেটানিং, দুইটা ক্ষেত্রেই খুব সাবধান হওয়া উচিত যে রেগুলেশন গুলো খেয়াল করা। যেমন আমাদের ইউএস এর কোথাওই কোনো ধরা মাছ বিক্রি করা নিষেধ। সো হুম। এই জিনিসগুলো আর কি আমাদের জানতে হবে। রোজ গুলো আমরা প্রপাগেট করতে পারি না এবং বিক্রি করতে পারি না, যদি ওল্ড গার্ডেন বা খুব ওয়াইল্ড রোজ হয় সেটা ডিফারেন্ট, বাট বেশিরভাগ রোজই আর কি প্রোটেক্টেড। সো আমাদের সেল করতে পারবো না আর কি মার্কেটে লাভের আশায়। আর একটা জিনিস হচ্ছে হাইকেও এরকম অঘটনা কিন্তু অনেক ঘটে, মানুষ হচ্ছে, এবং ওখানেও ভাল্লুক থাকে, মাউন্টেনিয়ারে কিন্তু ভাল্লুক আছে। তো বিয়ার স্প্রে কিন্তু নিয়ে যাওয়া উচিত, যে আর কি পার্সোনালি যেতে চায়, এবং সবসময় গ্রুপে থাকা উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপে থাকা। তো এই যে কানাডার যে ভাই ওখানে মাছ ধরতে যে মারা গেছে, উনি কিন্তু একা ছিল আর কি, যদি গ্রুপ থাকতো তাহলে হয়তো হেল্প পাইতে পারতো। যদি হুম। ইমিডিয়েট কেউ 911-এ কল করতো, হয়তো পুলিশ এসে উদ্ধার করতে পারতো। তো সবসময় একটু পার্টনার থাকলে ভালো হয়। যখন একটু ফিজিক্যালি চ্যালেঞ্জিং জায়গাগুলোতে যাওয়া হয়, হাইক হোক সেটা গার্ডেনিং হোক, অনেকেই অনেক রকমের ডেঞ্জারাস হবিও মেনটেন করে। তো এই ক্ষেত্রে যার যার হবি নিয়ে খুব স্টাডি করা উচিত আমি মনে করি। Seriously. সেলফ সেলফ প্রোটেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো একটা এই ধরনের এই যে আউটডোর অ্যাক্টিভিটি গুলোর ক্ষেত্রে ইভেন ইনডোর ইনডোর বেশ কিছু ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট যেটা কথায় বের হলো সেটা হচ্ছে যে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করা, আর হচ্ছে প্রোটেক্টিভ থাকা, আহ, আর হচ্ছে আগে স্টাডি করা যে এটা আমাকে স্যুট করবে কিনা, আমি কতটুকু এটার জন্য প্রস্তুত, এবং আমার কি কি জেনে তারপর আগানো উচিত। নইলে দেখা যাবে যে ফ্রাস্ট্রেশনও হবে, আবার ক্ষতিও চলে আসতে পারে। তো হুম। এরপরে যদি আমরা পরের সেগমেন্টে চলে যাই, সেটা আমাদের রয়েছে যে স্ট্র্যাটেজি এবং থিঙ্কিং হবিস, মানে হচ্ছে এমন কিছু হবি যেগুলো আমরা মেনটেন করি যেটা আমাদের একই সাথে স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনাতে হেল্প করে, তারপর আমাদের থট প্রসেসটাকে আরো পরিচালিত করে, যেমন দাবা খেলা হতে পারে, পাজল সলভিং হতে পারে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স প্রবলেম সলভিং হতে পারে। তো এই সকল ক্ষেত্রে মানে আপনি নিশ্চয়ই আপনি এর ভিতর গিয়েছেন, আমরা সবাই এই ধরনের প্রবলেম গুলো মানে সলভ করেছি, দাবা খেলেছি। তো
তো আপনার কি মনে হয় যে এই স্ট্র্যাটেজিক হবিগুলো কতটুকু মানুষকে চিন্তা শক্তি বা বৃদ্ধিতে এবং হচ্ছে পরিচালিত চিন্তা করতে হেল্প করে? চেস আসলে আমি একটা লম্বা সময় আর কি খুব সিরিয়াসলি খেলতাম। কম্পিটিশনে গেছি, ন্যাশনালেও খেলছি কিছুদিন। সো যেটা মনে হয়েছে আমার ফিডে রেটিং আছে, ইন্টারন্যাশনাল ফিডে রেটিং আছে। যাই হোক, কিন্তু মানে খুব ফ্যান্টাস্টিক রেজাল্ট হয়তো না, বাট বেশ বলার মতোই আর কি। এখন হচ্ছে চেস চেসটা আমার কাছে মনে হয় যে লাইফে আর কি আহ, আমার ক্ষেত্রে মনে হয়েছে যে ধৈর্যশীলতা বাড়াইতে অনেক হেল্প করে। যে চেসের থ্রুতে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং, যে ওভার দ্য টাইম, এটা লাইফে অ্যাপ্লাই করা যায় অনেক ক্ষেত্রে। আর নিজে অনেকটা এনজয় করা যায়, এটা তো আছেই। সো আমি মনে করি যে লাইফের অনেক যখন স্ট্রাগল পিরিয়ড আছে, তখন চেসের মতো করে যদি আমরা সাজাইতে পারি লাইফটাকে কোনোভাবে, মানে সামহাও একটা সিমিলারিটি আছে আর কি। যে পারফেক্টলি সিমিলার না, বাট অনেকটা সিমিলারিটি আছে। যে চেসে কিন্তু সবকিছুই স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর উপর ডিপেন্ডেন্ট। তো ফাইনালি যে এক্সিকিউশন হয়, বাট একটা ভালো পজিশন দেখা যায় যে সে অনেক সময় ধরে আস্তে আস্তে আর কি বিল্ড আপ করে ফাইনালি যে একটা রেজাল্ট আসে, সেরকম আর কি লাইফের ক্ষেত্রেও হয়তো এরকম একটা মানে সিমিলারিটি আছে আমি মনে করি। তো থিঙ্কিং হবিগুলো খুব হেল্পফুল। তুমি ম্যাথ অলিম্পিয়াডের কথা বলছো, এটাও আমি করছি যখন স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম বা আন্ডারগ্রেডে ছিলাম। পরবর্তীতে আসলে আর সুযোগ হয়নি পরবর্তীতে, বাট এই ম্যাথ অলিম্পিয়াডটাও একটা খুব মানে মানে বেশ আহ, বলার মতো একটা এটাকে আমি হবি বলবো না, এটাকে বলবো যে লাইক স্কিল বিল্ডিং একটা প্ল্যাটফর্ম বলতে পারি ম্যাথ অলিম্পিয়াড। যে যদি কারোর খুব সিরিয়াসলি ম্যাথের প্রতি সে যদি এনথুসিয়াস্ট হয়, এবং সে যদি ফিউচারে ম্যাথ এবং সায়েন্সে আর কি ক্যারিয়ার বিল্ড করতে চায়, হয়তো ম্যাথ অলিম্পিয়াড তাকে অনেক ইন্সপায়ার করতে পারে। এটাকে আসলে হবি বলা ঠিক হবে না প্রপারলি, এটা অ্যাকচুয়ালি পড়ালেখার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আর কি, পড়ালেখার পাশাপাশি। আচ্ছা। এবং বেশ ইন্টারেস্টিং নাকি। আরো তো যেমন বেশ কিছু অনেকে লেগো লেগো নিয়ে খেলে বা লেগো কালেক্ট করে, আবার অনেকের হচ্ছে যে স্ট্যাম্প কালেকশন আগ্রহ আছে, আবার অনেকের হচ্ছে যে দেখা যায় আমার এক ফ্রেন্ড আছে, ওরও দেখা যায় যে বিভিন্ন স্টেট সেলে গিয়ে অ্যান্টিক জিনিসপাতিগুলো কালেক্ট করে। তো আবার হচ্ছে যে অনেকেই ওই যে যে কমিকনে যায় যে বা কমিক গুলো কালেক্ট করে বা ওগুলো পড়ে বা এই জিনিসগুলো। আবার বই পড়াও তো অনেকের একটা শখ, এটা তো খুব একটা ভালো একটা শখ। তো আপনিও তো অফকোর্স বুকিশ এবং অনেক ধরনের বই পড়েন। তো একটু যদি বলেন যে এইটা কতটুকু আপনাকে হেল্প করে? আহ, ডেফিনেটলি হেল্প করে, বাট কতটুকু? হুম। হ্যাঁ, তুমি যে হবিগুলোর কথা বললো, আমি প্রত্যেকটা হবিকেই অনেক করি, অ্যাপ্রিসিয়েট করি। সবগুলো হয়তো আমি মেনটেন করি না, বাট আমি মনে করি যে এইগুলো আসলে যারা করে তারা, তাদের মধ্যে সৃজনশীলতা অনেক বাড়ে। যেমন লেগো বা এই ধরনের যেটা, যারা রুবিক্স কিউব করে তাদের মধ্যে আর কি থিঙ্কিংটা অনেক ফাস্ট, সে থিঙ্কিং করতে পারে and সৃজনশীলতা তার মধ্যে আসে। রুবিক্স কিউব হয়তো শুধুমাত্র মুখস্থ না, যারা আর কি খুব সিরিয়াস লেভেলে কম্পিটিটিভ লেভেলে করে তারা হয়তো অনেক কিছু জানে এই বিষয়ে। এবং এই হবিগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি স্ট্রাগল করতে শেখায়। যে একটা একটা যে চেসের কথা বললাম, ম্যাথ অলিম্পিয়াড বললাম, এগুলো হচ্ছে যে ওভার দ্য টাইম আমরা যখন আসলে এই স্কিলগুলোকে বিল্ড করি, পার্টিকুলার স্কিল বিল্ডিংয়ে তো হেল্প করে, এবং এটাকে আমরা প্রোপাগেট করতে পারি। যে আরেকটা প্রবলেম আমরা যখন লাইফে পড়ি, তখন সেখান থেকে বের হয়ে আসতে অনেক হেল্প করে। সো সো বইয়ের কথা বলতেছো, বই আসলে আমি আহ, যখন ছোটবেলা ছিল, যখন 6, 7, 8, 9, ওই ধরনের এক ধরনের বই পড়তাম সাহিত্যের কাছাকাছি। মানে সাহিত্য বিষয়ক বই বেশি পড়তাম, কিশোর উপন্যাস পড়তাম, তিন গোয়েন্দা এই টাইপের উপন্যাস পড়তাম। তারপরে এই জাফর ইকবালের কিশোর উপন্যাসগুলো পড়তাম। তো ওইগুলো একটা ভালো লাগার ব্যাপার ছিল। শরৎচন্দ্রের বই পড়তাম। আর পরবর্তীতে যখন ভার্সিটিতে উঠে আসলে কন্টিনিউ করা হয়নি। আমার বুয়েট লাইফটা আসলে অতটা বেশি সৃজনশীল ছিল না, মনে হয় যে আমি এত কিছু করতে পারি নাই। সো বুয়েট লাইফে দেখা গেছে যে চেস খেলা হয়েছে বেশি, চেসের পিছনে অনেকটা সময় দিছি। তবে বই কম পড়া হয়েছে আসলে। কিন্তু আহ, এই যখন পিএইচডি করতে আসছি, পরবর্তীতে চাকরি লাইফে এবং পিএইচডি করতে আসি, তখন আমি আবার এই বই পড়ার হ্যাবিটে একটু ফেরত যেতে পারছি আর কি। সো বই পড়ার মধ্যে আমি এখন যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে
সাহিত্যের একটা আলাদা ব্যাপার আছে, সাহিত্যকে আমি অবশ্যই আর কি একটা আলাদা ভ্যালু আছে এবং আবেগ আছে এটার মধ্যে, এবং সৃজনশীলতা বাড়াইতে হেল্প করে অনেকটা, থিঙ্কিং আরও বেশি ক্রিয়েটিভ করতে পারে আর কি। এটা একটা বিষয়। আর আরেকটু বেশি সে আহ, মানে সোশ্যাল এবং অনেক সময় হিস্ট্রি রিলেটেড মানে সাহিত্য থাকে, সেগুলো অনেক বেশি কাজে আসতে পারে। আমি বইয়ের থ্রুতে আর কি হিস্ট্রি জানতে পারি, যেমন হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসটা, এটা যখন আমি পড়ছি দেখা গেছে যে আমি অনেকটা হিস্ট্রি জানতে পারছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কিছুটা হলো। তো এই বইগুলোর একটা আলাদা ভ্যালু আছে। আর আরেকটা যেটা আমি চেষ্টা করছি যে হচ্ছে সেলফ যে সেলফ বিল্ডিং, যে এগুলো সেলফ হেল্প বুক বলে এগুলোকে, যে মোটিভেশনাল স্পিচ না, শুধু যে মোটিভেশনাল বুক আছে এবং পার্টিকুলার ফিল্ডের বেশ একটার পর একটা যখন আমরা বই পড়ি, যেমন আমি কিছু বই পড়ি সেটা হচ্ছে হ্যাবিট রিলেটেড। তো হ্যাবিট রিলেটেড আমি প্রথমে পড়ছি হচ্ছে পাওয়ার অফ হ্যাবিট। এই বইটা আসলে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বই আর কি। যে কারো যদি হচ্ছে আমাদের যেমন প্রযুক্তির যুগে আমরা যেটা করি যে ব্যাড হ্যাবিট গ্রো করি, সো হুম আবার অনেকে চাই যে একটা গুড হ্যাবিট গড়ে গড়ে উঠুক, কিন্তু আমরা পারতেছি না। হুম কেন হুম পারতেছি না, এইটার পিছনে যে সাইন্টিফিক ব্যাখ্যাটা, এটা সাইন্টিফিক বা মেন্টাল একটা ব্যারিয়ার আছে এটার পিছনে। সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে অনেক হেল্প করছে এই বইটা আর কি, পাওয়ার অফ হ্যাবিট। সো একই জিনিস বারবার কেন রিপিট করতে হয়, এবং সেই যে তিনটা মেইন কম্পোনেন্ট আছে, সেই তিনটা কম্পোনেন্ট কি একটা হবির পিছনে, আমার এই মোমেন্টে মনে পড়ছে সেটা হচ্ছে যে কিউ, রিওয়ার্ড অ্যান্ড প্র্যাকটিস। এই তিনটা, কিউ, প্র্যাকটিস অ্যান্ড রিওয়ার্ড, এই তিনটা জিনিস থাকে আর কি হবির ভিতরে। সো এই এসে একটা সুন্দর সাইকেল করে বুঝাইছে, অনেক একটার পর একটা এক্সাম্পল দিয়ে এটাকে এক্সপ্লেইন করছে। সো এই ধরনের বই পড়লে যেটা হয় যে আমাদের আর কি আহ, অনেক মানে যখন আমরা পার্সোনাল লাইফে মানে গ্রো করতে চাই ওভার দ্য টাইম, বিশেষ করে দেখা গেছে যে যারা অনেক সাকসেসফুল লাইফে, তারা প্রত্যেকে কিন্তু এই সেলফ হেল্প বুকগুলো পড়ে। হুম দেখা গেছে যে যারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে অনেক বড় পজিশনে গেছে, তারাও কিন্তু নিজেকে আর কি গ্রো করার জন্য ওভার দ্য টাইম। সো আমি তাদেরকে অনেকে ফলো করি এবং দেখছি যে এই বইগুলো আসলেই কার্যকর। সো পাওয়ার অফ হ্যাবিট একটা বই, তারপরে হচ্ছে আম, এই হ্যাবিট রিলেটেড আমি মনে করো 3 থেকে 4টা বই পড়ছি। তার তারপরে এখন পড়তেছি, এখন মানি ম্যানেজমেন্ট রিলেটেড বই পড়তেছি। সো এটা আমাদের মধ্যে অনেকে যারা আর কি দেখা গেছে যে টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু সেভিংস করতে পারতেছে না, এটার মানে ভিতরে সায়েন্সটা কি, কেন আমরা আসলে অনেক বেশি ওভার স্পেন্ড করি এবং প্রপার ওয়ে টু ইনভেস্ট, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। সো হুম এই ধরনের আমরা অনেক কিছু জানি না, একটা সহজ কথা, যে আমরা যারা আর কি একাডেমিক পড়ালেখা করে আসছি, জাস্ট আর কি বই পড়ছি এবং জাস্ট ক্যারিয়ারে এন্টার করছি, কিন্তু এই যে লাইফের অনেক সেক্টরগুলো আছে যেগুলোতে অনেক এক্সপার্টরা আর কি ওভার দ্য টাইম অনেক বেশি সাকসেসফুল, তাদের কাছ থেকে অ্যাডভাইসগুলো নেওয়ার জন্য বই হচ্ছে বেস্ট ওয়ে। যেমন এই যে বইটা আমি পড়ি এখন, ডেভ রামজের আর কি মানি ম্যানেজমেন্টের উপর যে বইটা, তো হুম উনি আর কি 7টা বেবি স্টেপস বলে দিছে যে কিভাবে আর কি ওয়ান বাই ওয়ান আর কি আমাদের ডেপ্ট গুলাকে কমায় ফেলতে হবে এবং ওভার দ্য টাইম সেভিংস বিল্ড করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। এই জিনিসগুলোকে যদি স্টেপ বাই স্টেপ আর কি এক্সপ্লেইন করা আছে, তো আমি বলতেছি না যে এই বইটা পড়ে এইভাবেই চলতে হবে, কিন্তু আমাদের তো জানতে হবে প্রথমত। এই জানার জন্য এই বইগুলো অনেক হেল্প করে। ও, হ্যাঁ, এখন তোমার যেটা হয়ে গেছে যে ওই চ্যাট জিপিটি এসে যে ওকে আমার এটা দরকার, লেটস গিভ মি দ্যাট থিং, সবকিছু লিস্ট বাই লিস্ট বলে দিচ্ছে। বাট বই পড়ার যে একটা আনন্দ বা বই পড়ে ওই ইনফরমেশনটা নেওয়া, ওই অভ্যাসটা এই সোশ্যাল মিডিয়া এসবের কারণে বেশ কমে গেছে। ইভেন আমার নিজের, আমি আগে ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই নিয়ে বা হচ্ছে বই মেলাতে গিয়ে বই নিয়ে আমরা ফ্রেন্ড অনেকগুলো মিলে কিনে পড়ে শেয়ার করে পড়তাম, ওই ব্যাপারটা আসলে মিস করি। তো এটা তো এই হ্যাবিটেরই একটা অংশ, তাই না? মানে আপনার কি হুম মনে হুম। হয় যে আমরা যে বই পড়ার যে একটা ভলিউম ছিল আগে অনেক বেশি পড়তাম, এখন যে একটু কমে গেছে বিভিন্ন ইফেক্টে, ওইটা আবার কিভাবে ফিরে আনা যায়? উম, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটু ওই যে ডিটক্স করতে হবে সবার আগে। আমরা টেকনোলজিতে এত বেশি মানে এফেক্টেড, আমি মনে করি কমন প্যাটার্নটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় ব্যয় করতেছি, আমি ইনক্লুডিং মি, আমি অনেক সময় ব্যয় করি, যেটা আসলে যতটুকু দরকার না তার থেকে অনেক বেশি বেশি ব্যয় করি। হুম মানে ফেসবুকের রিল দেখে আসলে আমাদের কিন্তু
খুব বেশি স্কিল বিল্ড আপ হয় না, মানে কোনোভাবেই বিল্ড আপ হয় না। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা যারা সময় নষ্ট করি, ইনক্লুডিং মি, মানে আমিও সিগনিফিক্যান্ট সময় নষ্ট করি। এই সময় নষ্ট করা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে আর কি ধাপে ধাপে একটা দুইটা বই দিয়ে একটু একটু করে শুরু করতে হবে। আর একটা বই পুরোটা শেষ করে দেন কি জানলাম, প্রয়োজনে সেইটা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আর কি পোস্ট করি, সেই বইটা নিয়ে পোস্ট করা যায়, তাইলে আর কি আমরা আর কি থ্রুতে থাকি যে আচ্ছা, লাইক নেক্সট আরেকটা বই পড়লে তাহলে আরেকটা পোস্ট করতে পারবো। অ্যাটলিস্ট পজিটিভ কাজে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করি, ইউজ করা তাইলে যায়। আর কি একটা তখন এখন দেখা গেল যে ওইটা একটা কিউ রিওয়ার্ড প্র্যাকটিসের মধ্যে চলে গেছে ওই সাইকেলের ভিতর জিনিসটা। সো সামহাও আর কি ইমপ্লিমেন্ট করা, আমি মনে করি যে অনেকে বই আসলে জাস্ট রিডিং পড়ে চলে যায়, কিন্তু আমি বলবো যে বই পড়ে আসলে থিঙ্ক করা উচিত যে এই বই থেকে আমি কি শিখলাম, কতটুকু আমি আসলে পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এই যে ডেভ রামজির 7টা স্টেপস আমি কিন্তু অনেকগুলোই ইমপ্লিমেন্ট করছি। দেখা গেছে আমি আমি আমার ডেপ্ট কমাইছি ওভার দ্য টাইম, যে এখানে আমার ডেপ্ট আছে, কারেন্ট ডেপ্ট আছে, এটা আমি শোধ করার চেষ্টা করছি প্রায়োরিটি দিয়ে। সো মানে যে ধার করা যে খারাপ, এটা আসলে সবার আগে জানতে হবে এই ধরনের ব্যাপারগুলো, এই জানাটা এবং পার্সোনাল পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করা। আরেকটা জিনিস হচ্ছে যে হবি রিলেটেড বই পড়া যেতে পারে। সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টের সাথে পড়া যায়। যেমন যেমন হচ্ছে আমি রোজের উপর বই পড়ছি, গোলাপের বই, যে উম, সিয়াটল এরিয়াতে কোন কোন গোলাপ ভালো হয় এবং গোলাপের প্রকারভেদ, কোন গোলাপের যত্ন করতে হয়, কিভাবে কিভাবে বেড তৈরি করতে হয় ওভার দ্য টাইম। তো এটার উপর বই পড়া যেতে পারে। এটা নিয়ে আর খেলে অনেকে শুনে হয়তো হাসবে, গোলাপ নিয়েও একজন মানুষ বই পড়ে, কোন লেভেলের আতেল হইলে সেটা সম্ভব, এরকম ভাবে একটা কমেন্ট করবে। বাট সত্যি না ব্যাপারটা, যারা সিরিয়াস, যারা আসলে এই গোলাপ গার্ডেনিং এ অনেক বেশি সিরিয়াস, তারা অনেকগুলো বই পড়ছে, একটা দুইটা না, আমি তো একটা দুইটা বই পড়ছি। যারা আর কি অনেক বেশি এক্সপেরিয়েন্স, তারা অনেক বেশি এগুলা নিয়ে রিসার্চ করে। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে ভালো কাজে ব্যবহার করা যেতে পারে আমি মনে করি। যেমন আর কি লাইক আমি চেষ্টা করি যে আমাদের যে ইংলিশ স্পিকিং এর অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের অনেকের উইকনেস থাকে ইংলিশ স্পিকিং এর। ফেসবুকে আমি দেখা গেছে ওই পেজগুলোকে ফলো করি, অনেকগুলোতে আসলে ইংলিশ স্পিকিং শেখায় বা ইংলিশ গ্রামার শেখায়। ওগুলো আমি এখনো দেখি, ফলো করি। তো রিলস দেখলে ওই রিলস গুলো দেখেও তাও সময় খরচ করা একটু বেটার, লাইলে অ্যাটলিস্ট কিছু লার্নিং হইলো আর কি। তো ওইগুলো একটু বেশি বেশি করে চোখের সামনে আসে। তো আমি যেমন হচ্ছে যে বিভিন্ন ওই যে ফিনান্সিয়াল কিছু ছোট ছোট যে ইনফরমেটিভ রিলস বানায় এরকম কিছু ফলো করি। তারপর আবার হচ্ছে যে আপনার বইয়ের রিভিউ দেয়। তারপর আবার দেখা যায় টেক ফিল্ডের এরকম বেশ কিছু দেয় না, যে নিউজ লেটার টাইপের, বা ছোট ছোট একটা ভিডিও বা ফটো কার্ড বানায় এখন। মানে দেখায় যে এই ফ্রেমওয়ার্কটা কিরকম বা সামথিং, এরকম তো অনেক কিছু আছে। সো দেখা যায় যে তখন স্ক্রল করলে ইনফরমেটিভ জিনিসগুলো আসছে রেদার দেন যে ডুম স্ক্রলিং বা নেগেটিভ নিউজ গুলো। তো হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলছেন যে হ্যাঁ, এটা তো পজিটিভলি কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ, ফিডব্যাক লুপ হিসেবে কাজ করে। আমরা সবাই জানি যে ফেসবুকে আমরা ভুলে যদি একটা পলিটিক্যাল ভিডিও দেখে ফেলি, পলিটিক্যাল বা একটা প্রোপাগান্ডামূলক, তাহলে ওই টপিকে আরো 100 ভিডিও আসবে আর কি নেক্সট আর কি ফ্রেমে। ম্যানুয়ালি আসলে ক্লিক করে দিতে হয় নট ইন্টারেস্টেড, তাইলে আর কি ওগুলো আসে না। হুম। সো বা ডু নট শো মি দিস, ওইটাতে অপশনটা ক্লিক করতে হয়। সো এগুলো করা উচিত। আমি মনে করি যে যতটুকু আমরা আসলে সোশ্যাল মিডিয়া হয়তো পুরোপুরি ছাড়তে পারবো না, সেটা হয়তো সলিউশনও না, বাট প্রোডাক্টিভ কাজে ব্যবহার করাটা হয়তো গুরুত্বপূর্ণ। মানে ফিউচার জেনারেশনের জন্য বিশেষ করে, যারা আর কি এখনই এসএসসি ইন্টারে যারা আর কি অনেক বেশি ফেসবুকে রিলস দেখে সময় নষ্ট করে, তাদের উচিত আর কি প্রোডাক্টিভ কোনো হবিও গ্রো করা ওভার দ্য টাইম। আমি সাজেস্ট করব যে লাইক সে সাপোজ সে লাইক বই পড়তে লাইক করে, তো বই পড়াতে ধরে রাখতে বলবো। মানে আমাদের মতো আসলে এই যে ভার্সিটিতে উঠে আমি যে বই পড়ার হ্যাবিটটা ছেড়ে দিছি, আমি দেখা গেছে যে ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত 150 বই পড়ে ফেলছি অ্যারাউন্ড। কিন্তু পুরা বুয়েট লাইফ যোগ করে 4 বছরে হয়তো আমি 10টা বইও পড়ি নাই। তো এটা আসলে like আমার লাইফের, আমি বলবো যে অনেক বড় আর কি গ্যাপ ওইখানে তৈরি হয়েছে আর কি, নলেজ গ্যাপ। ওই সময় আমি যদি নিজেকে সেলফ বিল্ড আপ করতাম তাহলে হয়তো হেল্পফুল হতো অনেক আর কি। কিন্তু এখন যেগুলো ইয়ে করছেন, এবং আমি একটা দেখছিলাম যে টেকনিক্যাল ফিল্ডের বিভিন্ন বইও, যেটা হয়তো আমার ক্যারিয়ার বিল্ডিং এর জন্য হেল্প করতেছে, বাট এট দ্য সেম টাইম আমাকে একটা স্কিল ডেভেলপমেন্টও হেল্প করতেছে। যেমন আপনি একটা বই দিয়েছিলেন ক্লিন কোড, হুম, এটা হুম। দেখে আমি আসলে কিনছি এবং কিনে পড়ছি এবং ভালো লাগতেছে। লাইক ইয়া,
কোডিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিভাবে ফরম্যাটিং ওয়েতে নাইসলি রাইট ওয়েতে কোড করা যায়। সো এরকম আরেকটা হচ্ছে যে নলেজ শেয়ার করা, লাইক আপনি একটা নতুন ইনফরমেশন, যেমন আপনি যেমন এই যে রোজ গার্ডেনের বেশ কিছু জিনিস বলতেছেন, বা আপনার ফিশিং এর বেশ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, লিখতেছেন, একটা রাইটিং বা জার্নালিংও কিন্তু একটা সুন্দর হবি। যে আহ, আমরা তো লেখালেখি এখন ভুলে গেছি, কিছু একটা লিখতে গেলে ওকে চ্যাট জিপিটি ফার্নিশ দিস বা কোনো এলএলএম দিয়ে লিখে তারপর আমরা এটা দেখছি, বা হচ্ছে গ্রামার ঠিক করে নিচ্ছি। আগের মতো ক্রিয়েটিভ রাইটিংটাও কিন্তু আসলে এখন আমরা মিস করি। তো আপনার মানে আপনার সাজেশন কি যে এটা আসলে যতটুকু টেকনোলজিকে রেখে ওইটাকে আমরা নার্চার করি, তত আমাদের আসলে কগনিটিভ স্কিল বা হচ্ছে ক্রিয়েটিভ স্কিলটা আরো বাড়বে? সেটা তো আপনি এগ্রি করেন, রাইট? হ্যাঁ, অবশ্যই। আমি তো আর একটা জিনিস হচ্ছে ওই যে টেক আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখতে হবে। যে তুমি যেটা বললা যে ক্লিন কোড, এই বইটার ভ্যালু হয়তো তোমার আর 10টা মানে নন টেকনিক্যাল বইয়ের থেকে অনেক সময় বেশি কাজে আসতে পারে। তো এই এই জিনিসগুলোতে আসলে ফোকাস করা উচিত। আমি কিন্তু দেখা যায় যে এখনো ওই টেকনিক্যাল বইগুলো পড়ি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি গ্রো করতে চাই ওভার দ্য টাইম, আমাকে কিন্তু সফটওয়্যারের বই পড়তে হবে। বই হোক, টিউটোরিয়াল হোক, ওভার দ্য টাইম অবশ্যই পড়তে হবে। আমি যে খুব পারফেক্টলি সব মেনটেন করতে পারি তা না, বাট আমি আমি অন্তত বইগুলো কিনি এবং সময় করে আর কি পড়ার চেষ্টা করি টুকটাক। যেমন একজন এই একজন আমাকে সাজেস্ট করছে আর কি জাভা কনকারেন্সি ইন প্র্যাকটিস, তো এই বইটা আমি কিনছি এবং পড়তেছি পাশাপাশি। সো আরেকটা জাভার বইও আমি পড়ছি, যেহেতু আমি সার্ভিস টিমে ব্যাক করছি এখন আবার সেই জাভা, সেই ব্যাক টু আর কি অরিজিনে চলে আসছি। যে এই রিলেটেড বইগুলোর ভ্যালু অনেক বেশি আর কি। যে এই যদি আমরা আসলে চিন্তা করি, হবি হচ্ছে আমাদের মেন্টালি আসলে রিফ্রেশমেন্টের জন্য দরকার। আর একটা জিনিস হচ্ছে যে নিজেকে গ্রো করা, মানে ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই। সো ক্যারিয়ার রিলেটেড যদি এই বইগুলো পড়া যায় তাহলে তো আমাদের অবশ্যই কগনিটিভ স্কিল বাড়বে এবং ওভার দ্য টাইম আমরা ক্যারিয়ারে বা পার্সোনাল লাইফে অনেক বেশি গ্রো করব। আর লেখালেখিটা আমাদের হেল্প করে। আহ, সবাইকে লেখালেখি করতে হবে এমন না, বাট লিখতে পারলে নিজেকে এক্সপ্রেস করা যায়। অনেকে আমরা এক্সপ্রেস করতে পারি না। আহ, এটা একটা স্কিল। উম, সবাইকে আর কি আসলে আহ, এখনকার যুগে মানুষ আসলে অনেক বেশি ব্লগ বা এই টাইপের জিনিসে আর কি বেশি ইন্টারেস্ট বা কমফোর্ট ফিল করে। সেটাও একটা স্কিল, বাট আমি মনে করি যে ওই আমি হয়তো ওল্ড স্কুল সেই লেখালেখিতে আসলে বেশি কমফোর্ট ফিল করি। যে লেখালেখি হয়তো এটাও একটা মানে একটা সময় আমাদের জেনারেশন আসলে তো বই পড়ে মানে মানে পড়ালেখার পাশাপাশি গল্পের বই পড়ে আসলে বড় হয়েছি আমরা যখন 6, 7, 8, 9, 10-এ ছিলাম। পরবর্তীতে তো না ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো আসলে আসছে, তো আসলে আমাদের ইন্টারমিডিয়েটের পরে। সো আমি এখনো আর কি ওই সেই বই পড়া বা বই নিজে লেখা হোক বা কারোর লেখা বই পড়া হোক, এটাকে হয়তো বেশি কমফোর্টেবল ফিল করি আর কি। নিজে মানে মানে লেখার নিজেও লিখতে কমফোর্ট ফিল করি এবং পড়তে বেশি কমফোর্ট ফিল করি। আহ, এই যে আহ, লেখালেখি, তারপর আপনি যেটা বললেন যে একাডেমিক স্কিল বিল্ডিং, তো এই ব্রিজ মানে গ্যাপটা যদি সবাইকেই যে একাডেমিক হবি হতে হবে তা না, আবার সবাইকে যে অন্য এক ধরনের হবি হতে হবে এমন না, এটা পার্সোনালিটি তারপর তার চয়েস এসবের উপর ভ্যারি করবে। তো ম্যাথ অলিম্পিয়াডের কথা যেমন বললেন, এরকম তো আরো অনেক টাইপের অলিম্পিয়াড বা এই যে ভাষা প্রতিযোগ বা ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন আপনি করেছেন। তো এই জিনিসগুলো যদি আমি ব্যাক চিন্তা করি, যে কেউ সায়েন্স অলিম্পিয়াড বা বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড এগুলো করছে পড়ার পাশাপাশি, এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এট দ্য সেম টাইম সে রেগুলার একটু করছে, অভ্যাস বা তার একটা ভালো লাগছে করতে, এই জিনিসগুলো যদি সে করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো সে কন্টিনিউ করলো না, সে হলো না কিছু কারণে, কিন্তু তাও এটা তাকে লাইফে আগাতে কতটুকু হেল্প করে বলে আপনার মনে হয়, বা আপনার ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? হ্যাঁ, আসলে ম্যাথ অলিম্পিয়াড ডিটেলস বলা হয় নাই। ম্যাথ অলিম্পিয়াড আসলে আমার মনে হয় কাইন্ড অফ লাইফ চেঞ্জিং ছিল। লাইক আমি যখন আমার বাবা প্রতি আমি কৃতজ্ঞ, সে আর কি যেটা করছিল যে একদিন সে বলল যে যে ম্যাথ গণিত প্রতিযোগিতা হচ্ছে, এগুলোতে নাম দে, এগুলোয় তুই পার্টিসিপেট করলে ওভার দ্য টাইম এই যে
লাইক ভালো করতে পারবি, হয়তো অঙ্ক টঙ্কতে ইন্টারেস্ট ফিল করবি। এমনিতেই অঙ্কে ইন্টারেস্ট ছিল, কিন্তু এটার পর যে কম্পিটিশন হয়, এটা আসলে শুরু করছিল এই যে মনির হাসান স্যার, বা তারপর হচ্ছে জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, এরা মিলে যে একটা আসলে যে চমৎকার যে উদ্যোগ করছে বাংলাদেশে। আমাদের জেনারেশনে অনেক পপুলার ছিলাম, জানি না পরবর্তী জেনারেশনে কতটুকু পপুলার, এটা মানে কন্টিনিউ হয় এখনো, মানে সিরিয়াসলি কন্টিনিউ হয়। আমি তো আর কি লাস্ট 3-4 বছর আগেও দেখছি আর কি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছে। অনেকে এই যে প্রথম মনে হয় গোল্ড মেডেলও পাইছে বাংলাদেশ থেকে একজন, কি আমি যখন পিএইচডি তে ছিলাম তখন একজন গোল্ড মেডেল পাইছিল। তো যাই হোক, আসলে যে ব্যাপারটা যে আমাদের একটা নতুন আসলে দিগন্ত উন্মোচন করছে আর কি, লাইক যে আমরা যে একটা ম্যাথ ম্যাথের প্রতি যে মানুষের যে ভয়, অনেকে আসলে ম্যাথকে লাইকই করে না, যে উম, অঙ্ক হচ্ছে পারলে মুখস্থ করব বা কোনোভাবে পার করব, মানে মার্ক পাওয়ার জন্য হোক, স্যারের কাছে প্রাইভেট করে হোক। কিন্তু ম্যাথকে যে আসলে কম ক্রিয়েটিভ লেভেলে নেওয়া যায় বা নতুন কোনো ম্যাথ করা যায়, ওই দিন কম্পিটিশনে যেই নতুন একটা ম্যাথ করতে পারা যে একটা আনন্দ আছে, বা এটা যে একটা কম্পিটিশন হবে, অঙ্কের উপর যে একটা কম্পিটিশন হবে, এটা একটা ন্যাশনাল পত্রিকায় আমার ছবি আসবে, এই যে ব্যাপারগুলা, এটা আসলে অনেক মোটিভেট করে স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য। সো আমি বলবো যে যারা আর কি সুযোগ আছে, আহ, তারা আসলে যারা আর কি ইয়াং, তারা ম্যাথ অলিম্পিয়াডের সাথে কি নিজেকে ইনভলভ করতে পারে। সে সে ইভেন সে মুভার্স হিসেবে, সে যদি জাস্ট অর্গানাইজার হয় সেটাও ফাইন। বাট যেটা হয় যে ওভার দ্য টাইম এই জাফর ইকবাল, কায়কোবাদ স্যারদের সাথে কথাবার্তা বললে, তারা যে ওই 5-10 মিনিট যে একটা ছোট লেকচার দেয়, ওইটাও অনেক মোটিভেট করে। আমার লাইফে তো অনেক মোটিভেটিং ছিল, যে আমি হচ্ছে যখন এগুলো আর কি, যখন কম্পিটিশন গুলোতে আসতাম, তখন এই যে ঢাকায় যাইতাম, আমি দেখা যেত বিভাগীয় থেকে পরপর 4বার প্রাইজ পাইছিলাম, তো ঢাকায় যে আর প্রাইজ পাইতাম না। তো এটা যে একটা মোটিভেশন, এই যে ব্যর্থতাটাও কিন্তু একটা মোটিভেশন হিসেবে কাজ করে, যে আমি যেহেতু পারি নাই তাহলে কি করতে হবে এক্স্যাক্টলি। আহ দেখা যাচ্ছে যে আমি এত অলিম্পিয়াডে কিছু বই কিনতাম, বই কিনে পড়লাম ওভার দ্য টাইম, আরেকটু আরেকটু স্কিল বিল্ড আপ করি। তো ওইখান থেকে অনেক অঙ্ক শিখতেও পারছি। ইভেন দেখা গেছে যে আমি যখন আসলে বুয়েটের কনক্রিট ম্যাথ কোর্স আসছিল, তখন আমি অনেক অঙ্ক পারি অলরেডি। ওই যে সেই আহ, ওখানে একটা মডুলার অ্যারিথমেটিক্স নামে একটা চ্যাপ্টার ছিল, ওইটা অনেক ভয়ের বিষয় ছিল অনেকের জন্য। সো অলরেডি আমি ওই অঙ্কগুলো করে আসছি। সো এটা অনেক হেল্প করছে, যে শুধু যে এই কনক্রিট ম্যাথ তা না, আসলে ওভার দ্য টাইম ম্যাথের প্রতি আমার ভয় কমছে, এবং ম্যাথে খুব কমফোর্টেবল ফিল করতাম। সো আপ টু ইন্টারমিডিয়েটের পরেও, যদিও বুয়েটার ম্যাথ কোর্সের কথা বাদ দিই, ওইটা আসলে ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের অনেকেরই লাইফে, বাট ওইটার কথা যদি বাদ দিই, আহ, আমি যখন এই যে পিএইচডিতে আসছি, অ্যালগোরিদম হোক, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস হোক, প্রবাবিলিটি হোক, এই কোর্সগুলোতে পিএইচডি প্রায় 7টা প্রবাবিলিটির কোর্স ছিল আমার অ্যারাউন্ড, মানে 7টা প্রবাবিলিটির কাছাকাছি কোর্স, মানে প্রত্যেকটা কোর্সেই বায়ো ইনফরমেটিক্স এর আর কি প্রবাবিলিটি পড়াইতো। সো ওই যে ম্যাথমেটিক্যাল বেস ছিল ছোটবেলায়, ওইটা অনেক হেল্প করছে। ও আরেকটা জিনিস হচ্ছে, আমার পিএইচডি যখন আর কি অ্যাডমিশন হচ্ছিল, তখন আমার সুপারভাইজার মুকুল বানসাল, সে আর কি প্রথম যখন সাক্ষাৎ হয়েছিল, তার কাছে ম্যাথ অলিম্পিয়াড ছিল একটা ওয়াইল্ড কার্ড। সে বলছে, ও তুমি ম্যাথ অলিম্পিয়াড করছো, দ্যাটস গুড এনাফ আর কি, এরকম একটা ব্যাপার। সে একটা ইমেল দিছিল আমাকে, লিখেই দিছিল যে যারা যারা ম্যাথ অলিম্পিয়াড করে তাদেরকে সে এমনিতেই নিয়ে নেয় কাইন্ড অফ, এবং যারা বুয়েটে পড়ছে তার বুয়েটের প্রতি পার্সোনালি একটা বায়াস আছে। বাট বুয়েট সম্পর্কে তার খুব ভালো ফিডব্যাক, এবং সে ম্যাথ অলিম্পিয়াড যারা করছে তাদের প্রতি তার অনেক বেশি আর কি ফ্যাসিনেশন আর কি, কাইন্ড অফ, তাদের সাথে কাজ করতে পারার। সো এই যে জিনিসগুলা, যে একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা, এটা শুধু হবি না, কিন্তু এটা কিন্তু হবি না, বাট এটা একটা বড় স্কিল, ম্যাথের কম্পিটিশন বা ওভার দ্য টাইম। তো আমার পার্সোনাল লাইফে হেল্প করছে, পিএইচডি অ্যাডমিশন ফুল ফান্ডেড যখন হয়ে গেল প্রফেসরের সাথে। সো ওইটা একটা বিষয় ছিল। ভাষার প্রতি আসলে ওই যে সাহিত্যের প্রতি ইন্টারেস্ট ছিল, 6, 7, 8-এ থাকতে বই টই পড়তাম। আহ, আর স্কুলের বাংলা স্যারটাও খুব ভালো ছিল, জগদীশ স্যার। উনি অনেক ভালো পড়াইতো, বা ইন্টারেস্ট ফিল করতাম সাহিত্যের পিছনে। সো যখন এই যে প্রথম আলো থেকে ওইটাও আয়োজন করা হইলো, ভাষা প্রতিযোগ, তো ওইখানে ওখানে যেও ওইখানে অনেক বড় বড় মানে এই ঢাকা ইউনিভার্সিটি টিচার ওনারা আসতো। ওখানে যে উপস্থাপক ছিল, সেও অনেক অনেক হেল্প টেল্প করতো। So, ওইখানে আমি ন্যাশনাল প্রাইজ পাইছি ঢাকায় এসেও। পরপর 3বার 3বার আসছিলাম, 3বারই প্রাইজ পাইছি, এবং টোটাল পার্টিসিপেট করছিলাম না 5বার, 5বারই বিভাগীয়তে প্রাইজ পাইছি। সো
আম, ওখানে অনেক সাকসেসফুল আর কি, মানে ভাষা প্রতিযোগে। বাট ওই জিনিসগুলো আমাকে একটা মোটিভেশন হিসেবে কাজ করছে, যে আমার কখনো মনে হয় নাই যে আসলে আমি লাইফে একেবারে হারায় যাব, যে কি লাইক এই যে ম্যাথ অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা, ওগুলোতে আমি আসলে দেশের মধ্যে একটা পজিশন তৈরি করতে পারছি। পরবর্তীতে একটা কম্পিটিটিভ ফিলিংস, অনেক ভালো স্টুডেন্ট হয়েছে। তারিক আদনান মুনের নাম বলবো, এই ছেলেটা যে কুষ্টিয়া থেকে যে সেই ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে গেল, এই ধরনের স্টুডেন্টদের কাছে আসতে পারছি, দেখছি যে তারা কি করে না করে, তার সাথে পার্সোনালি কথা বলছি, কি পার্টিকুলারলি সে কিভাবে প্রিপারেশন নেয়। এগুলো অনেক হেল্প করে, মোটিভেশন তৈরি করে আর কি। যে যশোরে বসে আমি হয়তো এদের কাছে মানে যারা আর কি অনেক বেশি আগায় গেছে আমাদের ফিল্ডে, পার্টিকুলারলি ম্যাথমেটিক্সে, এই যে নাজিয়া চৌধুরী, সে যেমন এমআইটিতে চান্স পেলো, এই জিনিসগুলো আমাদের অনেক মোটিভেট করছে আর কি ওভার দ্য টাইম। সো আমি বলবো যে আসলে এই ধরনের যখন স্কিল বেসড কম্পিটিশন হয়, সেগুলোতে সবারই পার্টিসিপেট করা উচিত, যদি ইন্টারেস্ট থাকে পার্টিকুলারলি কিছু ফিল্ডে। যেমন বায়োলজি অলিম্পিয়াড হলে, যার কারো যদি বায়োলজিতে ইন্টারেস্ট থাকে, তার বায়োলজি অলিম্পিয়াডে যাওয়া উচিত। রিসেন্টলি আমাদের এক পরিচিত, সে আসলে বায়োলজি অলিম্পিয়াডে যেত। সো বায়োলজিতে আর কি সে ইউএস এর মধ্যে প্লেস করছিল, সে এমআইটিতে আর কি ফুল ফান্ডেড অ্যাডমিশন পেয়ে গেছে। তো এই জিনিসগুলো আর কি মানে মোটিভেটিং, অবশ্যই মোটিভেশনাল হিসেবে কাজ করে। এবং ক্যারিয়ারকে তো আসলে সুন্দর করে বিল্ড করে দেয়। এই যে আপনি যেটা বললেন যে প্রফেসরের কাছে এটা হয়তো ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ছিল যে আপনি ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করছেন, তাহলে হুম। তো একটা আপনাকে ভালো লাগা একটা কাজ যেটা আপনি করতে ভালো লাগেন, হয়তো সেটা হবি না, হয়তো একটা হুম। হ্যাবিট হলো বা একটা এক্সট্রা কারিকুলার একটা জিনিস হলো, সেটাই দেখা গেল যে আপনাকে আপনার লাইফ ডিরেকশন ঠিক করে দিল বা আপনার ক্যারিয়ার সেট করে দিল। তো হুম। ইটস অলওয়েজ এ পজিটিভ থিং। বাট সব পজিটিভ থিংস তো একটা নেগেটিভ থিংসও থাকে, যে দেখা গেল যে সে এতটাই কোন একটা জিনিসে অবসেসড হয়ে গেল যেটা হয়তো তার পার্টিকুলার ক্যারিয়ার যে ডিরেকশনটা সেটাকে হ্যাম্পার করতেছে। সে সকল ক্ষেত্রে আপনার মানে চিন্তা ভাবনা কি বা আপনি কি মনে করেন? হ্যাঁ, এটাও একটা বিষয়। ম্যাথ অলিম্পিয়াডে আমি অনেক সময় অনেক মানে ফ্রাস্ট্রেশন ফিল করছি, যখন আমি প্রাইজ পাইনি, ঢাকায় এসে মন খারাপ হয়েছে, বাবার সাথে গেছি 2 দিন, প্রাইজ পাইনি, মন খারাপ হয়েছে অনেক, নিজেকে নিজেকে অনেক খারাপ লাগছে আর কি। মনে হচ্ছে আমি হয়তো অঙ্ক অনেক কম পারি, এরকম ফিল হয়েছে। বাট আমি বিল্ড আপ করার চেষ্টা করছি, এগুলোকে আসলে পজিটিভলি নিছি। মানে একটা সময় কেটে গেলে, 2-3 দিন গেলে হয়তো পরবর্তীতে আর কি ফিল করছি বেটার। বাট অনেকে আছে যে এগুলো খুব মানে বড় হবে না আর কি, অনেক মানে ওভার দ্যাট ওভারঅল কিন্তু জিনিসগুলো আসলে জাস্ট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এক্সট্রা কারিকুলার ইজ এক্সট্রা, ইটস নট লাইক ম্যান্ডেটরি। সো যারা ম্যাথ অলিম্পিয়াডে, অনেকে দেখা গেছে যে আহ, মানে অনেকে দেখা গেছে যে প্রোগ্রামিং কন্টেস্টের কথা যদি বলি, প্রোগ্রামিং কন্টেস্টে গেছে সে, আহ, যে প্রাইজ পাইছে বা যে প্রাইজ পায়নি, সে হয়তো অনেক বেশি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করতেছে, আবার যে পায়নি সে নিজেকে অনেক ছোট ফিল করতেছে। সো এটা একটা অনেক সময় অবসেসিভ লেভেলে চলে যায়। সে দেখা গেছে যে অনেকেই প্রোগ্রামিং কন্টেস্ট করতে করতে সারা দিন রাত প্রোগ্রামিং কন্টেস্ট করে, সে ক্লাসের বই পড়ার টাইম পায় না, এরকম এক্সাম্পল আছে বুয়েটে আর কি, অনেক আছে। তো সে শুধুই প্রোগ্রামিং কন্টেস্ট করে, আর কিছুই করে না ক্লাসের। সে টার্ম ফাইনাল পরীক্ষার মানে প্রিপারেশন নিচ্ছে না, জাস্ট ওই প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে পড়ে আছে সারাদিন। সো এটাকে আমি বলবো কিন্তু এক্সট্রা কারিকুলার আলটিমেটলি। হয়তো প্রোগ্রামিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট টার্ম ফাইনাল পরীক্ষাকে ফেলে রেখে বা ওইখানে তার সে ল্যাগকে কেয়ার করতেছে না, জাস্ট প্রোগ্রামিং কন্টেস্ট করতেছে। বা ম্যাথ অলিম্পিয়াড আছে, সে হয়তো এটা প্রিপারেশন নিতে নিতে সে ক্লাসের পরীক্ষার পড়ায় পড়তেছে না। এইটা হচ্ছে হয়তো খারাপ, কারণ সে হয়তো অনেক বেশি ইনভেস্ট করে ফেলতেছে টাইম এবং ইফোর্ট। সো আমি বলবো যে ক্লাসের পড়াটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আর একাডেমিক রেজাল্টটা দরকার সবসময়। যে কোন একটা হবিতে যদি আমরা মানে খুব ব্যাড লেভেলেও চলে যায়, দেখা গেছে যে একেবারে কম্পিটিশনের মানে কম্পিটিশনের কারণে দেখা গেছে যে যে আর কি প্রাইজ পাইছে, সে আর কি যে প্রাইজ পায়নি তাকে অনেক ছোট করে দেখতেছে বা অপমানজনক কথা বলতেছে, এই ধরনের কেসও আমি দেখছি আর কি পার্সোনালি। সো এইভাবে নেওয়া উচিত না, জিনিসগুলোকে কনস্ট্রাকটিভ রাখা উচিত, কারণ প্রোডাক্টিভ হবিগুলোকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করা উচিত। অবসেসিভনেসটা একটা প্রবলেম, যারা আর কি অনেক বেশি অবসেসিভ ফিল করে একটা হবি নিয়ে। আমি একটা এক্সাম্পল বলতে পারি, মানে ব্যাড এক্সাম্পল হয়তো আমি শুনছি, যেটা যে একজন আর কি মাছ ধরে এত বেশি ফিশিং নিয়ে এক্সাইটেড হয়ে গেছে যে সে আর কি চাকরি থেকে লে অফ হয়ে গেছে, মানে সে কন্টিনিউয়াসলি অফিসে যাচ্ছিল না, কারণ সে প্রত্যেক দিনই মাছ ধরতে যেত। তো অফিসের কাজে হচ্ছে সে আর কি অনেক ফাঁকি দিচ্ছিল কন্টিনিউয়াস, তার কারণে তার নাকি হচ্ছে অফিস থেকে লে অফ হয়েছে একাধিকবার।
একজন সিনিয়রের, আমি এরকম শুনছি আর কি গল্প। সো এই ধরনের ঘটনাগুলোও ঘটতে পারে। সেই হবিতে মানুষ অবসেসড হতে পারে যে কোনো বয়সে, সেই ছোট বয়সে হোক বা বড় বয়সেই হোক। আর সেগুলো আর কি তার পার্সোনাল লাইফকে অনেক বেশি হ্যাম্পার করতে পারে। যারা আর কি অনেক বেশি এক্সাইটেড, লাইক যে হাইকিং এর কথা বললো, হাইকিং করতে করতে সে এত বেশি খরচ করতেছে যে তার 1 টাকাও সেভিংস নেই, এটা একটা নেগেটিভ আমি তখন বলবো। হবিগুলো যেন আমাদের আর কি মানে মৌলিক চাহিদাগুলোকে নষ্ট না করে। অবশ্যই, কারণ হবি কিন্তু মৌলিক চাহিদা না। এটা ভালো বলছেন। আহ তো কনভেনশনাল হবিগুলোর বাইরে, মানে আমি যদি হচ্ছে কালচারাল গুলোর কথা বলি, যে হচ্ছে যে পেন্টিং, তারপর হতে পারে মিউজিক অথবা কবিতা আবৃত্তি করা, ড্রামা, এই জিনিসগুলো তো অনেক একটা বিশাল বড় একটা এরিয়া আছে। তো ওগুলো কি কখনো এক্সপ্লোর করেছেন, বা হচ্ছে দেখেছেন কাউকে এক্সপ্লোর করতে, যে বা সেটা করতে গিয়ে কতটুকু হেল্প হয় ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে, আবার ওটাও কতটুকু অবসেসিভ লেভেলে চলে গেলে আবার নর্মাল লাইফকে হ্যাম্পার করে, এগুলো নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আনফরচুনেটলি আমি আসলে পার্সোনালি খুব বেশি কালচারাল হবিতে আসলে জড়াইতে পারি নাই। আহ, ছোটখাটো হবে হয়তো। আমি আমি সবসময় অ্যাপ্রিসিয়েশন এর মধ্যে থাকি এগুলোকে। যে কালচারাল হবি বলতে আমার হচ্ছে সর্বোচ্চ ওই যে লেখালেখি, নিজের লেখা যতটুকু লেখার চেষ্টা করি সামান্য। আর হয়তো আমি সাহিত্য পড়তে ভালোবাসি। কিন্তু যারা আর কি গান গায় বা কবিতা আবৃত্তি করে, এগুলো খুব ক্রিয়েটিভ আর কি, ক্রিয়েটিভ হবি আমি বলবো। সো এটা একটা অন্য সাইড এবং অন্য সেক্টর। আর আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি এগুলোকে। আমরা যত দিন যাচ্ছে এগুলোকে তো হারাই ফেলতেছি, সংস্কৃতি গুলোকে আসলে। বাংলাদেশি সংস্কৃতি এগুলোকে আমরা অনেকটা আর কি ভুলে যেতে বসছি। সো আমি বলবো যে এগুলোকে ধরে রাখা উচিত। এগুলো অনেক হেল্প করতে পারে। আহ, এইগুলো কিন্তু দেখা যায় যে যে যারা আর কি আন্ডার গ্রাডে যখন অ্যাডমিশনের ট্রাই করে, কারো যদি আর কি লাইক সেই কবিতা আবৃত্তি হোক, গান হোক, নাচ হোক, যদি ইন্টারন্যাশনাল রেকগনাইজড কোনো প্রাইজ থাকে, ওটা কিন্তু লাইক এমআইটি, হার্ভার্ড এই টাইপের ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশনে অনেক হেল্প করে। হুম। তো এই হবিগুলোকে যে শুধুমাত্র আমরা জাস্ট যদি আমরা মানে বিশেষ করে ইউএসএ তে আন্ডারগ্রেডে কিন্তু বিদেশ থেকে অ্যাডমিশন হোক বা দেশের ভিতরেই অ্যাডমিশন হোক, যেমন আমি শুনছি যে এখানে যারা যারা সকার খেলে, তারা যারা খুব ভালো স্কোর করে মানে ফুটবল খেলায়, তারা দেখা যায় যে ফুল ফান্ডেড অ্যাডমিশন পায় ইউনিভার্সিটিতে, কারণ সে সকার টিমে চান্স পায় হুম। ইউনিভার্সিটিতে। তো এই প্রত্যেকটা হবিরই কিন্তু বেশ ভালো পজিটিভ ইম্প্যাক্ট আছে এগুলোর পিছনে। যে সেই সেটা হইতে পারে যে ডিবেট, ডিবেট কিন্তু একটা খুব চমৎকার একটা হবি। হ্যাঁ, সে ওই যে বিতর্ক প্রতিযোগিতা যেটা, এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো হবি। যেমন বুয়েট ডিবেটিং ক্লাব আছে, তো ওখানে যদি কেউ প্রাইজ থাকে ওইটা দিয়ে কিন্তু সে আর কি তার সিভিতে লিখলে তার সিভির ভ্যালু অবশ্যই বৃদ্ধি পায়। ঠিক আছে। তো এটা হয়তো চাকরি বাকরিতে বা পরবর্তীতে নিজের ক্যারিয়ারেও হেল্প করতে পারে ইন দ্যাট কেস। সো আবার যেটা বললাম যে নেগেটিভ সাইডটা, যে এটার মাধ্যমে নেগেটিভ কি হতে পারে, নেগেটিভ বেশিরভাগ হবিতে নেগেটিভ থাকে না, কিন্তু যদি কেউ নেগেটিভ বানাইতে চায় তাহলে পসিবল, লাইক আর কি অবসেশন লেভেলে নিয়ে যায় যদি। লাইক একজন সকার খেলায় কে, সকার হোক বা এই ধরনের খেলাধুলা হোক, বা ক্রিকেট খেলা হোক, সে যদি সারাদিন ক্রিকেটই খেলে তাহলে পড়ালেখা করবে কখন? ঠিক আছে। সো এই হবির পিছনে যদি অনেক বেশি বেশি সময় নষ্ট করে, দেখা গেলো ক্লাসের পরীক্ষাতেই ফেল করে বসলো, তখন তো আসলে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন ডাজেন্ট ম্যাটার, কারণ সে তো পাসই করতে পারেনি বা রেজাল্ট এত বেশি খারাপ আসলো, তখন এটা আর কি এইটাই তখন ওয়াইল্ড কার্ড হিসেবে কাজ করবে, যে যেহেতু একাডেমিক রেজাল্ট খারাপ, তখন সে যত ভালো ক্রিকেট প্লেয়ারই হোক তার অ্যাডমিশন হবে না আর কি। ঠিক আছে। সো অবশ্যই আমি যেটা বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু এক্সট্রা, এটাকে আসলে মানে মেইনটা দিয়ে, মেইন পড়ালেখা বা একাডেমিক গুলাকে দিয়ে রিপ্লেস করা পসিবল না। ট্রু। আমার নিজের ক্ষেত্রে আমি যদি বলি যে আহ, আমিও সব যখন বইটা থাকতাম, তখন যখন এই ড্রামা সোসাইটি বা এগুলোর সাথে যুক্ত ছিলাম, একটা জিনিস আমার যেটাকে হেল্প করছে সেটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে। আমি অ্যাজ এ পার্সন বা পার্সোনালিটি ওয়াইজ আমি অ্যাম্বিভার্ট পার্সন, মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের একটা মিশেল আছে আমার মাঝে। তো দেখা গেছে যে পাবলিক স্পিকিং আমার খুব মানে ভয়ের একটা ব্যাপার ছিল ইয়ের আগে, মানে ভার্সিটিতে ওঠার আগে।
ভার্সিটি ওঠার পরে যখন এগুলোর সাথে ইনভলভ হলাম, তখন আমার ওইটা আস্তে 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 একটু কাটতে শুরু করলো, যেটা আলটিমেটলি আমাকে পরবর্তীতে অনেক হেল্প করছে। এটা যেমন একটা ব্যাপার। আবার দেখা গেলো যে কিছু অর্গানাইজেশনের কিছু দায়িত্বও থাকে, দেখা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বাট স্টিল এর মাঝে কিছু অর্গানাইজেশনাল দায়িত্ব থাকে। এটা আবার দেখা গেল যে আমাকে সময়ের ভিতর করতে হবে, করতে গিয়ে দেখা গেলো যে আমার যে নর্মাল পড়ালেখা ওটা থেকে কিছু টাইম নিয়ে নিতে হচ্ছে। তো এই ব্যালেন্সটা আমি মনে করি যে সবচেয়ে বড় কি। আমি ট্রাই করছি, এবার দেখা গেছে অনেক ক্ষেত্রে হ্যাম্পারও হয়েছে, এমন না যে হয়নি। তো আমি এটা আপনার সাথে পুরোপুরি একমত যে কখনোই হবি হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হোক বা অন্য কিছু হোক, ওগুলো অ্যাজ এ থিং যে এটা একটা মানে কমপ্লিমেন্টারি থিং, এটা আরো আমার নর্মাল ডিরেকশনকে আরো হেল্প করবে, হ্যাম্পার না। ওইভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, যাতে হুম। কখনো অবসেশন না হয়। হ্যাঁ, আমার আহ, চেস খেলা নিয়ে আমি এত বেশি সিরিয়াস ছিলাম, এই যে বুয়েটের কম্পিটিশন হোক, ইন্টার ইউনিভার্সিটি হোক, আমি মনে হয় ফার্স্ট সেমিস্টারেই ইন্টার ইউনিভার্সিটি চেস টুর্নামেন্টে সিলেট গেছিলাম। হুম, তো এটা ঠিক 1-1 এর টার্ম ফাইনাল পরীক্ষার মানে 5 দিন আগে। সো এইটা আসলে খুব রং ডিসিশন, আমি মনে করি যে এই ধরনের কাজ করা উচিত না। এটা হ্যাম্পার করে তার পড়ালেখার ক্ষেত্রে, একাডেমিক। সো সে যতই ভালো চেস খেলুক, কিন্তু আমার যে বুয়েটের সিজিপিএ এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা অনেক সময় আমরা বুঝতে পারি না যখন আমরা হচ্ছে হবিগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। সো এটাকে আর কি আন্ডার কন্ট্রোল রাখা আর কি খুব মানে টাফ বাট ইম্পর্টেন্ট। তো আমরা ওভারঅল অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম। হবি কেন দরকার, কোন ধরনের হবি রয়েছে, নেচারের কাছাকাছি, আবার হচ্ছে ইনডোর, এবং এটার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির একটা সংমিশ্রণ, আবার হ্যাবিটের একটা ব্যাপারগুলো ছিল, কতটুকু পর্যন্ত ইজ ওকে যে আমি এটাকে অবসেশন বানাবো না, কিভাবে হবিগুলো মেনটেন করলে আমাকে আরো হেল্প করবে, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। তারপর লাইফের ডিসিশনে কিভাবে জিনিসগুলো হেল্প করে, যে আপনি চেস নিয়ে একটা খুব সুন্দর কথা বলছেন যে স্ট্র্যাটেজি, পরবর্তী মুভগুলো কেমন হবে, লাইফের প্ল্যানিং গুলো যেমন আমরা করি, তেমনি চেসেও তো আমরা খুব অনেকগুলো মুভ প্ল্যান করে রাখি আগে থেকে, যে এটা করলে এটা হবে, এটা করলে ওইটা হবে। তারপর আমরা যখন রুবিক্স কিউব সাজাই, আবার এই পুরো যে মেন্টাল মানে প্রবলেম সলভিং এর যে ক্যাপাবিলিটি গুলো, এগুলো আমাদেরকে কি করে যে অনেক বেশি পেশেন্স রাখতে হেল্প করে। আবার এই যে লাইফের ডিসিশন গুলোকে স্ট্র্যাটেজিক ওয়েতে সলভ করতে হেল্প করে। তার মানে লাইফে এগুলোর ইম্পর্টেন্স অনেক হাই, যদি আমি একদম সামারাইজ করি। তো আহ, দাদা খুবই ভালো লাগলো। আসলে প্রত্যেকটা জিনিস আমরা কি কোনো কিছু মিস করতেছি এই পুরা জিনিসগুলোতে, যা যা বললাম? না, আমাদের মনে হয় আমি যেগুলো হবি মেনটেন করি সেগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা সাইড আলোচনাও করছি যে হবিগুলোর পজিটিভ এবং নেগেটিভ সাইড গুলো কিভাবে মেনটেন হুম। করা উচিত। আহ, মোটামুটি ভালোই আলোচনা হয়েছে আশা করি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলা, এবং যেটা করছি সেটা আগে থেকে জানতে হবে যে এটা আমার পার্সোনালিটির সাথে মিলতেছে কিনা, আমি এটাকে সাস্টেইন করব কিভাবে, বা করতে পারতেছি কিনা আমার লাইফের প্রায়োরিটি গুলো মেনটেন করে। আর হচ্ছে যে সেফ থাকা এসব করতে গিয়ে, এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। হুম আহ এই তো। আর হচ্ছে সিয়াটলে গেলে আপনার ওই রোজ গার্ডেনটা আমি অবশ্যই দেখবো, এবং হুম আমি হুম দেখবো যে কিভাবে এই কাজগুলো হয়। হুম হুম। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য। আবার কথা হবে। বাই। হ্যাঁ, ধন্যবাদ সজীব ঘোষ তোমার আয়োজনের জন্য। আশা করি তুমি এটা কন্টিনিউ করবা এবং অনেকের হেল্প হবে এই পডকাস্ট গুলো ফলো করার থ্রুতে। আমি সেটাই আশা করি, যেটা হচ্ছে যে বেশ বড় হয়তো পডকাস্ট গুলো হয়তো সবাই সবটুকু শুনবে না বা শুনে না, হুম বাট যারাই যতটুকু শুনবে না কেন, আমি এটা মানে কনফিডেন্সের সাথে বলবো যে তারা কিছু না কিছু শিখবে, এবং হুম ওই মানুষগুলোকে আমার খুব দরকার, যে তাদের হুম লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসুক। এই। হুম। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, বাই বাই। বাই।